সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরাও ভালো আছি, ভালোর দলে আছি। এবং হ্যালোইনের স্পেশাল এপিসোড আপনারা শুনছেন। সেই হ্যালোইনের স্পেশাল এপিসোড থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com। আপনারা চাইলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতেও আপনারা সংযুক্ত থাকবেন বলেই আশা করি। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মামুন। আমার বাড়ি নোয়াখালী জেলা, সেনবাগ থানা, গোপালপুর গ্রামে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। সবসময় লাইভ শুনতে পারতাম না বলে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। আমি আগেও ভূত এফএমে একটি স্টোরি দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার স্টোরিটা সিলেক্টেড হয়নি। আমি সবসময় চেষ্টা করি ভূত.com শুনতে এবং ভূত.com-এ স্টোরি শেয়ার করার জন্য, কিন্তু আমার সময়ের জন্য শেয়ার করা সম্ভব হয় না। যাই হোক, আজকে আমি এক বনের ভয়ঙ্কর জিনের সমস্যা এবং তার চিকিৎসার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পড়ে শোনাবেন। উনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই বলছি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন। তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর থেকে নানা রোগ শোকে ভুগতে থাকি। 2-1 দিন পরপরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখতাম। রাতে দেখে দিনের বেলা ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো, আমার মেজাজও গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য হতো না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো। আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তার ক্ষতি করতো না। আরও দেখতাম সাপরা আমাকে ঘিরে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে আমি কখনোই যাইনি। আমার খুব ভালো লাগতো, তাই পরে এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সবসময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সব কিছু ভুলে যেতাম। পড়ে আসা পড়া কিছুই মনে করতে পারতাম না। আর আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জেদ বাড়তে শুরু করলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না। মন খুলে কথা বলতে পারতাম না। রাস্তায় চলাচল করতে পারতাম না। গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতো না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে 2টা তাবিজ দেওয়া হয়। আমি একটা গলায় এবং অন্যটি হাতে পরার জন্য ব্যবহার করি। আমাকে পানি পড়া ও তেল পড়াও দেওয়া হয়। এভাবে চলতে থাকে। 1 মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে এমন আচরণ করছি। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন। আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি। তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে।
কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাচের প্লেটে কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে হবে। এসব মেনে চলার পরেও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে থাকি। এইসব নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে সব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই পথ্য দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিকমতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, বরং জিনটা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ জানিয়ে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পাল লাগবে, যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করাবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। তারপর আমার হাত দেখে আমাকে বলেন আমাকে জাদুকরি ধরেছে। সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই ধোয়া কাপড় দিয়ে চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য। এভাবে চলে যায় আরও বেশ কিছুদিন। যত দিন যাচ্ছিল আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল একটা কাজ। অর্ধেক সময় পর্যন্ত আমাকে ঘুমিয়ে কাটাতে হতো। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার পক্ষে কোনো ব্যাপারই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপরে জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয় ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরাও ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনটিকে নাকি আটকে ফেললেন এবং পড়িয়ে এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সদকা দিতে হবে তার গুরুকে খুশি করার জন্য। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিলেন। এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পরা দেন খাওয়ার জন্য। মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার তাবিজও দেন, তালের আঁটি দেন। আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরদিন ঘটে মারাত্মক ঘটনা। আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কপাটি লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছুই আমার মনে নেই। রুকাইয়া গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু হয়েছে। আমাদের 2জন ভাই ওনাকে রুকাইয়া করলেন। প্রথম টানা 6-7 ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত।
যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো। তিনি কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিলেন। সাথে সাথে এভাবেই রুকাইয়া করা শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকাইয়া করা হতো। পরের দিন তার সমস্যা অনেক কমে আসে। তিনি নিজেই নিজের রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারতেন আর গরুর গোস্ত খাওয়া শুরু করলেন। নামাজে নিয়মিত হলেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন। ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গেছে। উনি ভালোই আছেন। এখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে। আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ কবুল করে নিন, আমিন। এই ছিল আমার ঘটনা পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আসলে এই রুকাইয়া জায়গা থেকে তিনি আবার নিজে বলা শুরু করেছেন, কিন্তু তার মানে সব কিছু করে যখন ব্যর্থ হয়েছে তখন তিনি রুকাইয়া পদ্ধতিতে গেছেন এবং আমি যেটুকু বুঝতে পেরেছি, এবং তারপরেই তিনি সুস্থতা লাভ করেছেন এবং এখন তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালো থাকেন। এত বছরে এই প্রথমবার আমার কোনো ঘটনা স্পেশাল এপিসোডে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাও আবার ভূত.com-এর জন্মদিন উপলক্ষে স্পেশাল এপিসোড। এই অপরিসীম সম্মান ও ভালোবাসা দেওয়ার জন্য আমি আপ্লুত রাসেল ভাই। ইনশাল্লাহ দোয়া করি ভূত.com যেন এভাবেই আরও 1000টা এপিসোড পার করে। আমিও যেন এভাবে ঘটনা সংগ্রহ করে পাঠাতে পারি। চলুন এবার ঘটনায় যাই। কামরার মধ্যে কোনো আলো নেই। অবিরাম ঝড়ের গতিতে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সেই নিরন্তর ঝনঝন শব্দ ঝাঁকুনিকে উপেক্ষা করে কামরাটার অন্ধকার বলয়ের বুক চিরে কয়েক জোড়া জ্বলন্ত সবুজ চোখ বিকট গর্জন করতে করতে ক্রমশ এগিয়ে আসছিল বিমলের দিকে। শ্বাসনালী তখন অদৃশ্য কোনো হাত যেন চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে টু শব্দটি বের করতে পারছিল না বিমল। যান্ত্রব গর্জনে হিংস্র জন্তুগুলো ক্রমশ কাছে এগিয়ে আসায় এই অন্ধকারেও বিমল আন্দাজ করতে পারল তাদের মুখ দিয়ে অনবরত হিংস্র লালসার লালা গড়িয়ে পড়ছে। এরই মাঝে হঠাৎ একটা জন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বিমল চিৎকার করে ছিটকে সিটের কোনায় রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। তারপর আর কিছু মনে নেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি ভয়ঙ্কর রোমহর্ষক জার্নির ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। একটি ট্রেন জার্নির ঘটনা। ঘটনাটি আমাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে রাকেশ সরকার শেয়ার করেছেন। ঘটনাটি তার বন্ধু বিমলের সাথে ঘটা একটি ভয়ঙ্কর মিস্ট্রি। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লাগায় শেয়ার করলাম। এখন ভালো মন্দ বিশ্বাস করা বা না করা সবই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনাটি রাকেশ যেভাবে আমাকে বলেছে আমি আমার মতো করে লিখলাম। সালটা 2013 নভেম্বর মাস। গোরখপুরে একটি কাজে গিয়েছিল বিমল। কাজ শেষ করে সেই রাতেই দিল্লি ফিরে আসার কথা তার। সেই মতো কাজ সেরে স্টেশনে পৌঁছে বিমল যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 10:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করলো, আচ্ছা দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ এই মিনিট 5 আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, যা চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ থেকে জবাব দিল, হ্যাঁ একটা লাস্ট ট্রেন আছে রাত 11:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল যেন হাঁপ ছেড়ে বাঁচল। সঙ্গে সঙ্গে লোকটার কথা থামিয়ে জানায় যে তার কোনো অসুবিধা নেই, লাস্ট ট্রেনেই সে যাবে। তাছাড়া তার পূর্বে লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে। আগে সে অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছে। লোকটা কথাগুলো শুনে কয়েক মুহূর্ত চুপ থেকে বলল,
তাহলে তো ভালোই। বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। এবার বিমল ধন্যবাদ জানাতেই লোকটা গম্ভীর স্বরে বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল ঠিক আছে বলে টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুমের দিকে গেল। ওয়েটিং রুমের কাছে পৌঁছে বাইরে থেকে দেখল পুরো রুমটা ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎই একটি কনকনে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস অনুভব করল। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে গিয়ে বসল এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার ওপর রাখল। এরপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে বিমল পড়তে শুরু করে। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন এক ঘন্টা বলে মনে হতে লাগলো। একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করে। ম্যাগাজিনটা সোফার ওপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভেতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে কালো রঙের জামা প্যান্ট পরা একজন বয়স 50-60-এর লোক ভেতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা এসে ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং প্যাকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বের করে ধরালো। বিমল আগের মতন আবারও সোফাতে গিয়ে বসে চোখের সামনে আবারও ম্যাগাজিনটাকে মেলে ধরল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকায়। বিমল দেখে লোকটা ওর দিকে তাকিয়ে আছে। মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতর তখন নিস্তব্ধতা বিরাজ করছে। খানিক বাদে সেই নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি। তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাব। আপনি? বিমল প্রত্যুত্তরে বলে, আমিও আপনার মতো দিল্লি যাচ্ছি। লোকটা আচমকা একটু মুচকি হেসে বলল যে, তাহলে আমার আর আপনার গন্তব্য একই। আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলে যে ওর বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি আছে। বিমল জিজ্ঞেস করে, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলে যে তার স্ত্রী বছর 4 আগে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল শুনে কিছুটা মর্মাহত হয়ে জানায়, ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞেস করেছেন। তা যাকে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। খুব ভালো। এর মাঝে বিমল লোকটার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল, তাই জিজ্ঞেস করায় লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রথিকান্ত দাস। আপনার? বিমল চমকে উঠে বলে, বাঙালি? বাহ, তাহলে তো ভালোই হলো। আমার নাম বিমল মজুমদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনের মধ্যে বেশ ভাব হয়ে যায়। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারে না। ঠিক 11:25 নাগাদ কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনের উদ্দেশ্যে বলে যে, ট্রেন এসে গেছে, চলুন। বিমল ব্যাগপত্র নিয়ে উঠে রথিকান্ত বাবুকে বলে, চলুন, তাহলে বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। এরপর ওয়েটিং রুমের থেকে বাইরে বেরিয়ে আসে। বিমলের পেছন পেছন রথিকান্ত বাবুও বেরিয়ে আসে। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। সেই মতো বিমলও একটু দেরি না করে ট্রেনে উঠে পড়ে। বিমলের সঙ্গে রথিকান্ত বাবুও উঠে পড়ে। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের একটি সিটে গিয়ে বসল। রথিকান্ত বাবুও ঠিক বিমলের সামনের সিটটায় গিয়ে বসল। কামরার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, লাইটের একটা সুইচও কাজ করছে না। বিমল বুঝতে পেরেছিল তাড়াহুড়ো করে এই কামরায় ওঠাটা বড্ড ভুল হয়ে গেছে। এমন একটা বিদঘুটে অন্ধকার, তার উপর কেমন যেন গুমোট বোটকা গন্ধ পুরো কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কি আর করা যাবে, এখন পরবর্তী স্টেশন আসতে আসতে সেই মধ্যরাতের শেষ গোড়ায়। তার মধ্যে বরং চুপচাপ ঘুমিয়ে পড়া যাক,
কিন্তু খিদেটাও যে পাচ্ছে। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বের করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কিট বের করে সবে খেতে যাবে, এমন সময় হঠাৎই বাংকারের ওপর থেকে বিকট চিৎকার করে একটি কালো হলু বিড়াল লাফ দিয়ে তাদের দুজনের সিটের মাঝখানে এসে পড়ল। মোবাইলের লাইট ও কামরার জানালা দিয়ে মাঝে মাঝে বাইরে ছিটকে আসা আলোতে যেটুকু বোঝা গেল, বিড়ালটি কুঁচকুঁচে রঙের, চোখগুলো যেন জ্বলছে, বিভৎস দেখাচ্ছিল। কিছু করতে যাবে বিমল, তার আগে রথিকান্তবাবু হুস হুস করে বিড়ালটাকে তাড়িয়ে দিল। হুসহুসের সঙ্গে কিছু একটা বিড়বিড় করে বিড়ালটাকে বললেন রথিকান্তবাবু। চোখে চোখ পড়তে ক্ষিপ্র শিকারীর মতো ব্যাপারটাকে যেন এড়িয়ে গেল রথিকান্তবাবু। বিমল মনে মনে বলল, ধুস, কি না কি ভাবছি। এরপর বিস্কিটের প্যাকেটটা তার দিকে ইশারা করে বিমল জিজ্ঞেস করে, কি রথিকান্তবাবু, খাবেন নাকি বিস্কিট? দেখছি কামরাটা বাকি কামরাগুলো থেকে ডিটাচড, তাই স্লিপার কামরা থেকে কোনো হকার আসার চান্স নেই। তাই জন্য বলছি, খাবেন নাকি? এতটা পথ যেতে হবে। রথিকান্তবাবু তখনও বিড়ালটা নিয়ে কিছু ভাবছিল বোধহয়। চমকে উঠে বলল, না বিমল, আমার খিদে নেই। বিড়ালটা হয়তো কোনোভাবে কামরায় ঢুকে আটকে পড়ে গেছে, তাই না? ঠিক আছে, তুমি খাও। বিমল কিছুটা অবাক হয়। ঠিক এই সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে বিমল দেখে ওর ছোটবেলাকার বন্ধু রাকেশ ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে রাকেশ জিজ্ঞেস করলো, কিরে, কত দূর? ভাই, এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর তো রাত 10টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? উত্তরে বিমল বলে যে রাস্তায় ট্রাফিকের জ্যামের জন্য স্টেশনে আসতে তার দেরি হয়ে যায়, তাই রাত 10টার ট্রেনটা তার মিস হয়ে গেছে। ওই জন্যই অগত্যা 11:30টার এই লাস্ট ট্রেনটা তাকে ধরতে হলো। সব শুনে রাকেশ সাবধানে আয় বলে ফোনটা রেখে দিল। ফোনটা রেখে বিমল দেখল রথিকান্তবাবু মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে একটা গল্পের বই পড়ছে। ব্যাপারটা খুবই হাস্যকর ও উদ্ভট দেখাচ্ছিল বিমলের। তাও আবার বইটার সামনের প্রচ্ছদ দেখে বোঝা যায় বইটা ভূতের গল্পের। রথিকান্তবাবুকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা রথিকান্তবাবু, আপনি ভূত বিশ্বাস করেন? মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে বিমলের দিকে একটা অদ্ভুত গনগনে দৃষ্টিতে তাকিয়ে রথিকান্তবাবু বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল এবার একটু তাচ্ছিল্যের স্বরে হেয়ালি করেই জিজ্ঞেস করে, আপনি কখনো ভূত দেখেছেন? সঙ্গে সঙ্গে এটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল কামরায়। খানিকক্ষণ আগে রথিকান্তবাবু হুঁস হুঁস করে যে বিড়ালটি তাড়িয়ে দিয়েছিল, এখন সেই বিড়ালটি এক লাফে রথিকান্তবাবুর কোলের কাছে এসে গা ঘেঁষে বসে ঘর ঘর করে গর্জন করতে লাগলো। দেখে মনে হচ্ছিল যেন রথিকান্তবাবুর অনেক দিনের চেনা পোষ্য বিড়াল। রথিকান্তবাবু বিড়ালটির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, না দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায়, মানুষ থাকলে ভূতও থাকবে। বিমল এবার কেমন যেন লোকটার গলার স্বরের কিছুটা পরিবর্তন অনুভব করলো। কিছুক্ষণ আগে পর্যন্ত যে মানুষটা তাকে চিনত, এখন সে আলাদা। এবার রথিকান্তবাবু প্রথমবারের মতো রাশভারী গম্ভীর কণ্ঠস্বরে উল্টে বিমলকে জিজ্ঞেস করলো, কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল তখন কোনো কিছুর সূত্র মেলাতে পারছে না, একটু অন্যমনস্ক হয়ে বলল, না, আমি ওইসব ভূতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু নেই। বিমলের কথা শুনে রথিকান্তবাবু বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। এদিকে বিমল দেখে ঘড়িতে তখন রাত 11:15 বেজে গেছে। দিল্লি পৌঁছাতে সেই সকাল, তাই বিমল সিটে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। তন্দ্রাটা বোধহয় একটু লেগে এসেছিল। এমন সময় একটি গম্ভীর গলার ধমকে রীতিমতো চমকে ওঠে বিমল। কে, শুয়ে পড়লেন নাকি? ভূত দেখবেন নাকি? এখন ভূত যদি আপনার সঙ্গে দেখা করে তাহলে তো আপনি বিশ্বাস করবেন, কে, তাই তো? ধরফর করে উঠে পড়ায় বিমলের গলা শুকিয়ে যায়। সেই মুহূর্তে একটু জল ভীষণ প্রয়োজন তার। পাশে বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে বিমল অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে রাত দুপুরে মজা করছেন? রথিকান্তবাবু মুখের সামনে থেকে বইটা সরিয়ে একটু বিকট হাসি দিয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করল, মজা? দেখুন তো একটু ভালো করে কেমন লাগছে এই মজাটা। কোথায় রথিকান্তবাবু?
এ যেন এক বিভৎস পৈশাচিক দানব। সারা মুখে রক্ত লেগে আছে, থুতনির একদিকে যেন ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে, শরীরের সমস্ত কাপড় জামা রক্তে ভেজা। একই পাশে ওটা কি? সেই ভয়ঙ্কর মূর্তিটির পাশে যেন প্রাণীটি বসে ঘর ঘর এক শব্দ করছে। তা সত্যি কি সেই বিড়াল? এই মুহূর্তে তার যা আকার আকৃতি তা দীর্ঘকায় কোনো এক বাঘের মতো। সবুজ চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছে। সেই দৃশ্য দেখে বিমল বিস্ফারিত দৃষ্টিতে কাঠ হয়ে তাকিয়ে আছে। গলা দিয়ে চেষ্টা করার পরও কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই যেন সামনে সাক্ষাৎ মৃত্যু। বিমল আচমকায় অন্ধকার কামরায় ছুটে যেতে চাইল, কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই কোনো ভারী কিছুর সঙ্গে হোঁচট খেয়ে কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। এর ফলে থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বের করে থুতনিতে চেপে ধরল। পকেট থেকে ফোনটা বের করে টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শিউরে ওঠে। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা আধ খাওয়া লাশ। বিমল আবারও চিৎকার করার চেষ্টা করে, কিন্তু 2-3 পা পিছিয়ে আসে। তখনও লাশটার ওপর টর্চের আলো পড়ছিল। বিমল আতঙ্কে চোখ বুজে। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল লাশটার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন সামনের দিকে তাকায়, তখন তার হুঁশ উড়ে যায়। এতক্ষণ যেই কামরাটি খালি দেখেছিল, এখন সেই কামরায় আরো 4টে সেই একই রকম বিভৎস ভয়ঙ্কর জন্তু দানবীয় গর্জন করতে করতে এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। মুখে হাঁ করা চোয়াল এবং তাদেরকে বিভৎস লাগছিল। এতটা কাছে শিকারকে দেখে হয়তো তারা অভিভূত। বিমল চোখ বন্ধ করার চেষ্টা করলেও কেন যেন তার চোখ মুখ বন্ধ করতে পারছিল না। কয়েক মুহূর্ত পর বিমল দেখে জন্তুগুলোর থেকে কিছুটা দূরে রক্তমাখা মুখের অধিকান্ত বাবু দাঁড়িয়ে তখনও বিশ্রীভাবে হাসছে। বিমল কি করবে কিছু বুঝতে না পেরে হাত জোর করে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় মারবেন না। অবয়বটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিই বলুন? এই যে এদের দেখছেন, এরা আমার পরিবার, অনেক দিন হলো কিছু খায়নি। বিমল আবার আগের মতো হাত জোর করে অবয়বটাকে অনুরোধ করল। এবারে সেই বিভৎস অবয়বের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর সেই তখনই সেই জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে উঠতে পারছিল না। ভয়ে তার হাত পা নিথর হয়ে কাঁপছিল। দেখতে দেখতে হিংস্র জন্তুগুলো বিমলের উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমলের বুকের উপর তীক্ষ্ণ নখের আঁচড় অনুভব করে। প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠে চিৎকার করে ওঠে বিমল। সঙ্গে সঙ্গে ট্রেনের হুইসেলে বিমল চমকে উঠে চোখ খুলে দেখে দিল্লি জংশনে ঢুকছে। তার মানে তোমার বন্ধু স্বপ্ন দেখেছে? আমি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম। সঙ্গে সঙ্গে রাকেশ আমাকে আবার থামিয়ে দিয়ে বলল, না দাদা, স্বপ্ন দেখেনি। তবে এটাও ঠিক, এর ব্যাখ্যা আমার কাছেও নেই। পৃথিবীতে কি সব জিনিসের ব্যাখ্যা পাওয়া যায়? সেদিন স্টেশনে নামার পর বিমল আমাকে ফোন দেয়। আমি ফোন তুলতেই দেখি অপর প্রান্ত থেকে বিমলের আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে আসছে। আমি বিমলের কথা শুনে সঙ্গে সঙ্গে স্টেশনে যাই। গিয়ে দেখি বিমল স্টেশনের ফার্স্ট এড হেলথ সেন্টারে বসে আছে। আমাকে দেখে কেঁদে ওঠে। গিয়ে দেখি বিমলের থুতনিতে ব্যান্ডেজ, জামার বুকের দিকটা রক্তে ভেজা, সেখানেও ব্যান্ডেজ। আমি কি হয়েছে জিজ্ঞেস করতে বিমল এক এক করে সব খুলে বলে। আমিও প্রথমে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও বিমল আমাকে থামিয়ে বলে, স্বপ্ন যদি হবে তাহলে এই ক্ষতগুলো কিভাবে এখানে এলো ভাই? আমি চিৎকার করে দেখি ট্রেন দিল্লি স্টেশনে ঢুকছে। আমি নিজেও প্রথমে ভেবেছিলাম কোনো দুঃস্বপ্ন দেখছি। কোথায় রথিকান্তরূপী সেই ভয়ঙ্কর অবয়ব? কোথায় সেই ভয়ঙ্কর জন্তুগুলো? সমগ্র কামরায় অধিকাংশই মালপত্রের কার্টনে ঠাসা, বিশ্রী বোটকা আষ্টে গন্ধ কামরায়। কিন্তু বিশ্বাস করো, রাত্রিবেলা আন্দাজ যতটুকু দেখেছি, সমগ্র কামরাটা পুরো ফাঁকা ছিল। কোনো মালপত্রের চিহ্নই ছিল না, শুধু আমরা দুজন ছিলাম। তাই স্বপ্ন ভেবে উঠে আসতে যাব এমন সময় অপর পাশের সিটে সেই ভূতের গল্পের বইটা পড়ে থাকতে দেখি। গতরাতে ওই বইটা রথিকান্তবাবুর হাতে ছিল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় উঠতে গিয়ে বুকে ও থুতনিতে ব্যথা পাই। সঙ্গে সঙ্গে রাতের বিভীষিকাময় ঘটনাগুলোর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে এবং সব কিছু পরিষ্কার হয়ে যায়। ঠিক কী কারণে এই চোটগুলো আমি পেয়েছি? এবার বলো, এসব স্বপ্ন? তাহলে ওই বইটা কোথা থেকে এলো? যাই হোক, আমি বুকে রুমালটা চেপে কামরা থেকে বেরিয়ে আসব, ঠিক সেই সময় কামরায় শুনি একজন কুলি ঢুকলো। আমাকে দেখে প্রথমে সে অবাক হয়ে যায়, তারপর আমার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে ধীর স্বরে বলল, বাবুজি, আপনি কেন এই কামরায় উঠতে গেছেন? বহু বছর আগে এই কামরায় ডাকাতের দল
ছিনতাই করার সময় এই কামরায় দুজন যাত্রীকে খুন করে, একজন পুরুষ একজন মহিলা। তারপর থেকে রাতে এই কামরায় কোনো প্যাসেঞ্জার উঠলে তার সাথে নানান রকম ভৌতিক ঘটনা ঘটত। তাই শেষমেশ রেল কর্তৃপক্ষ এই কামরাটিকে প্যাসেঞ্জার কামরা হওয়া সত্ত্বেও বন্ধ করে মালবাহী কামরা করে দেয়। চলুন আপনাকে হেলথ সেন্টারে দিয়ে আসি। এই বলে কুলি সহ আমি নিচে নেমে আসব, এমন সময় গতরাতে দেখা সেই হুলো বিড়ালটি ম্যাও ম্যাও করে কামরার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো। দেখলাম কুলিটিও অবিকল গতরাতের রথিকান্ত বাবুর মতো হুস হুস করে ওঠে। ও, মাছের পেটের গন্ধ পেয়ে উঠে পড়েছিস কামরায়, যা যা হুস হুস, এই বলে তেড়ে যায় বিড়ালটির দিকে। বিমল বলা শেষ করে। আমি আর কিছু বলতে পারিনি ওকে। আমরা বাড়ি চলে আসি। এখন আপনিই বলুন দাদা, এসবের ব্যাখ্যা কি? এই বলে রাকেশ থামে। আমিও বললাম, ঠিক আছে, লিখে পাঠাবো ঘটনাটা। এখন শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি শুনে এই প্রশ্নের উত্তর দেবেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। ইনশাল্লাহ আগামীতে আবারও আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল সুকান্ত মাইতির পাঠানো ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হলো russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell। ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12:22। আমরা আমাদের প্রথম ঘটনাটি শেষ করলাম এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ভূত.com আরও অনেক রাত পর্যন্ত চলবে এবং আমি আশা করব যে আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। আর অনেকে ঢুকছেন, বের হয়ে যাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ছোট্ট আর একটা ইমেইল আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আশা করছি এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। booth.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আমি সাজিদ মাহমুদ। আমি বর্তমানে ঢাকা জেলায় কোনো এক স্কুলের শিক্ষার্থী। আমার ঘটনাটি আমার স্কুল শিক্ষকের কাছ থেকে শোনা। একদিন পড়তে পড়তে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার কাছে কোনো প্যারানর্মাল ঘটনা আছে? আমিও একটু এক্সাইটেড হয়ে গেলাম শোনার জন্য, যার কারণে স্যারও বলতে শুরু করলেন, ঘটনাটি যে খুব পুরনো তাও না। ঘটনায় যাবার আগে স্যারদের বাড়ি সম্পর্কে একটু বর্ণনা দেই। ওনার বাড়ি যেখানে ছিল ঠিক কিছু দূর গেলে হাতের ডান দিকে একটা রাস্তা আছে, যেটা কিনা সরাসরি মেন রাস্তায় ওঠে। এই রাস্তার বর্ণনাটা দেওয়া জরুরি ছিল, যার কারণ ঘটনাটা এগোলে বোঝা যাবে। সেই ডান হাতের রাস্তা ছাড়াও সোজা গেলে আরেকটা রাস্তা আছে, যেটাও কিনা মেইন রাস্তায় ওঠে, তবে একটু বেশি ঘোরা লাগে। কিন্তু রাসেল ভাই, সেই ডান পাশের রাস্তাটি শর্টকাট হলেও সেখানে সন্ধ্যার পর কেউ চলাচল করেন না, কারণ সেই রাস্তাটি বড্ড নির্জন, যার কারণে সবার মধ্যে চুরি ছিনতাইয়ের মতো ভয় কাজ করে। বলে রাখা ভালো, ওই রাস্তা দিয়ে মেইন রোডে গেলে কাছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এবার ঘটনায় আসা যাক। একদিন স্যার বাইরের কাজের জন্য যান এবং ওনার আসতে আসতে রাত হয়ে যায়। তো উনি প্রতিদিনের মতো ওই দিনও সেই লম্বা রাস্তা দিয়ে বাসার দিকে আসছিলেন। কিন্তু আসার সময় যখন তিনি সেই হাতের ডানের রাস্তার মোড়ে আসেন, সেই মুহূর্তে তিনি একজন সাদা জুব্বা পরা বয়স্ক মানুষকে দেখলেন ওনার দিকে আসছে। উনি চেহারাটা ভালো করে বুঝতে পারেননি। তিনি দেখলেন অন্ধকারেও যেন মানুষটি আলোকিত দেখাচ্ছে। স্যার একটু বিব্রত হলেন এবং ভাবলেন,
এত রাতে একটা মানুষ এই রাস্তায় কেন আসবে? উনি একটু সামনে যান। আসলে উনি এদিকেই আসবেন, কারণ উনি এদিকেই হাঁটছিলেন। স্যার কিছুক্ষণ সময় অপেক্ষার পর দেখলেন কেউ নেই। তিনি ভাবলেন হঠাৎ উনি কোথায় গেলেন। তিনি তখন ওই রাস্তা দিয়ে মেইন রোডের দিকে ছুটলেন এবং আশেপাশের স্ট্রিট ফুডের দোকানগুলোতে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ কিছু বলতে পারল না। তিনি ভাবলেন এত কম সময়ের মধ্যে কোনো বয়স্ক মানুষের পক্ষে এত দ্রুত এই পথ অতিক্রম করা সম্ভব নয়। তখন তিনি ভাবতে ভাবতে আবার বাসায় চলে আসলেন এবং শুনতে পারলেন ওনার বাবা মারা গেছেন। একদিন রাসেল ভাই উনি ঘটনাটা ওনার বন্ধুকে শেয়ার করেন। যখন ওনার বন্ধু এই ঘটনাটি শোনেন তখন বলেন, আরে এই ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে। তখন স্যার বললেন, মানে? অতঃপর স্যারের বন্ধুটি ঘটনাটি বললেন। একদিন উনি ওনার গ্রামের বাড়ি যান। সাধারণত গ্রামের বাড়িতে কিছুটা দূরে শৌচাগারগুলো থাকে। বলে রাখা ভালো, ওনার বাড়ি থেকে সেই শৌচাগারে যাওয়ার আশেপাশে কোনো রাস্তা নেই, কারণ আশেপাশে প্রাচীর দেয়া আছে। সেখানে যাওয়ার খালি একটি রাস্তা আছে। অনেকের মতো তারও রাত জাগার অভ্যাস। তো একদিন রাত 2টার সময় তিনি জানালার পাশে ওনার খাটে শুয়েছিলেন। তিনি দেখতে পান ঠিক আমার স্যারের মতো যে একজন বয়স্ক মানুষ ধবধবে সাদা জামা কাপড়ে এবং সেই অন্ধকারেও যেন তাকে আলোকিত লাগছে, ঠিক একইভাবে চেহারা বোঝা যাচ্ছে না। উনি সেই ওনাদের বাড়ির শৌচাগারের দিকে এগিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন এত রাতে একজন মানুষ কেন আমাদের দিকে আসবেন। উনি তখন টর্চ হাতে দেখতে যাবেন কি হয়েছে। উনি যে ঠিক আমার স্যারের মতো দেখতে পান যে ওখানে কেউ নেই। উনি ভাবলেন হয়তো এখানে কোনো সাধারণ মানুষের পক্ষে থাকাও সম্ভব না, প্রাচীর টপকে যাওয়া। উনি ভাবলেন এখানে তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না প্রাচীর টপকে যাওয়া, তাহলে উনি গেলেন কোথায়? এই ভাবতে ভাবতেই উনি ঘরে চলে আসলেন। পরদিন সকালে উনি শুনতে পান যে ওনার এক দুঃসম্পর্কের নানা মারা গেছেন। আমি জানি ঘটনাটি একটুও ভয়ের নয়। যেহেতু আমার শিক্ষক আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন, তাই প্রথমবারের মতো ঘটনাটি পাঠালাম। ধন্যবাদ সবাইকে। না, ঘটনাটি ভয়ের না, এই কথাটি সত্যি, কিন্তু ঘটনাটি রহস্যময়, এটাও সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। জমজমাট হয়ে উঠেছে আজকের ভূত.com। ঘড়িতে সময় রাত 12:28। আরও একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। বেশি কথা বলবো না, কারণ বেশি কথা কেউ পছন্দ করেন না স্পেশাল ইস্যুয়ের সময়। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। আরও একটা ইমেল, চলুন শুনে আসি। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমাকে যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তার নাম তাওহিদ হাসান প্রান্ত। তিনি সাগরদ্বীপ বরিশাল থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে। আমি তাওহিদ হোসেন প্রান্ত বলছি বরিশাল থেকে। এটি ভূত.com পাঠানো প্রথম ঘটনা। অনেক দিন ধরে লিখবো করে লেখা হয় না। আজ ঠিক করলাম ঘটনাটি লিখে পাঠাবো। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটা আসিফের মামাতো ভাই আবিরের কাছ থেকে কালেক্ট করা। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই।
ঘটনাটি 20 কি 25 বছর আগের। বউ বাচ্চা নিয়ে নিজের গ্রাম থেকে প্রায় 150 কিলোমিটার দূরে থাকি তখন। চাকরির সুবাদে আমার ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষ করার ইচ্ছাতেই নিজ গ্রাম থেকে এতটা দূরে বসবাস। 1005 মাইনের কর্পোরেট অফিসের চাকরি যেমন খাটায় তেমনি তৃপ্তি ভরে জীবনযাপন করতেও বেশ সাহায্য করে। বাবাকে হারিয়েছে জন্মের বছর 6 পরে। এরপরেই মা এবং বড় ভাইদের আদরে মানুষ। ভাইটিও পেয়েছিলাম বেশ। বাবার গত হওয়া একদম ভুলিয়ে রেখেছিলেন তিনি। আমার সব রকম খরচপাতি তিনিই দিতেন। এভাবেই ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা চলছিল বেশ ভালো করেই। ম্যাট্রিক রেজাল্টের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাও চলে গেলেন দুনিয়া ছেড়ে। কষ্ট তেমন লাগেনি, তাই তাড়াতাড়ি ভুলতে পেরেছিলাম সে ঘটনা। এরপর জীবনের জটিলতাগুলো পেছনে ফেলে ভাইয়ের সাহায্য আর নিজের পরিশ্রমের মাধ্যমে বাংলাতে অনার্স শেষ করে স্বল্প মাইনেতে চাকরিটা পাই। অনেকে অবশ্য বলতো বাংলায় অনার্স করে স্কুল কলেজে চাকরি করলেই তো পারতে, কিন্তু আমাকে দিয়ে যে ছাত্র পড়ানো হবে না তা আমি ভালো করেই জানতাম। আর জানতাম বলেই জিজ্ঞাসা উপদেশগুলো হেসে সসম্মানের সাথে উড়িয়ে দিতাম। এরপরে ইচ্ছেটা ছিল পড়াবো, কিন্তু বিয়ে শাদী করার পর বুঝলাম স্কুল কলেজের মাইনে দিয়ে সংসার চালানোটা ঢের কষ্টের কাজ হবে। তাই প্রথম পাওয়া কাজটাতেই রয়ে গেলাম। অনেক হলো নিজের কথা, এবার বড় ভাইয়ের কথা কিছু বলি। ছোটকাল থেকেই পড়ালেখা ছেড়ে বাবার সাথে ক্ষেত খামারে কাজ করতেন। কাজের প্রতি বেশ মনোযোগ থাকায় অল্পতে চাষাবাদের সকল কৌশল তিনি আয়ত্ত করতে পেরেছিলেন। বাবা মায়ের মৃত্যুর পর সমস্ত সংসার নিজের কাঁধে তুলে নেন তিনি। মায়ের মৃত্যুর মাস 4 পর সবার আবদারে বিয়ে করেন। বিয়ের 6 বছর পর স্ত্রীও কঠিন কলেরায় পৃথিবী ছাড়েন। জানিয়ে রাখা ভালো, ওনার কোনো সন্তান ছিল না। স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি তিনি। আমি তখন জীবিকার টানে সম্পূর্ণভাবে চলে আসি গ্রাম ছেড়ে শহরে। এর প্রায় 2 বছর পর ঘটে যাওয়া ঘটনা, যা এখনো মনে হলে গায়ে কাটা দেয়। চলে যাচ্ছি মূল ঘটনায়। চৈত্রের শেষ সপ্তাহের ঘটনা। চারিদিক খাঁ খাঁ করছে প্রখর রোদ। এর মধ্যেই শেষ বিকেলে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে ঝড়। আকাশে বিদ্যুৎ চমকানো প্রবল ধাক্কা দিচ্ছে কাল বৈশাখের লক্ষণ। কিন্তু বৈশাখ আসতে এখনো 5 দিন বাকি। মাগরিবের বেশ পরে বাড়ি ফিরছি কাক ভেজা হয়ে। আমার স্ত্রী বিকেল থেকেই আমায় নিয়ে উদ্বিগ্ন। বাচ্চাগুলো বেশ ভয়ে সময় কাটাচ্ছে। বাড়ি আসতেই স্ত্রীর 1 ডজন আবেগ মিশ্রিত প্রশ্ন আর বাচ্চাদের ভয়ের কারণ শোনার ফাঁকেই শুনতে পেলাম কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাতাসের তাণ্ডব, পরে কণ্ঠটা শুনতে পেলাম বড় ভাইয়ের কণ্ঠ। দরজাটা খুলতেই দেখতে পেলাম বড় ভাইয়ের মুখ। দরজার বাইরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, একদম ভিজে আছে, তবে এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মুখ লেগে আছে একটা মৃদু হাসি। ভাইকে যতটা খুশি হয়েছি দেখে অবাকও হয়েছি। কিছু না জানিয়ে হঠাৎই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়ি আসার মতো পাত্র তিনি নন। এমন ভাবনার মধ্যেই পেছন থেকে স্ত্রী বলে উঠল, ওমা, বড় ভাই যে ভেজা কাপড় নিয়ে এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। স্ত্রীর সাথে আমিও তাল মেলালাম। বড় ভাইকে হাত ধরে ঘরে নিয়ে আসলাম। লক্ষ্য করলাম তার গায়ে সাদা পাঞ্জাবি আর পায়জামা ভিজে লেপ্টে আছে। ওনাকে কখনো সাদা কাপড় পরতে দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু একটা বিষয় আমার স্ত্রী এবং আমার দুজনেরই চোখে পড়েছে। ভাইয়া আসার পর কোনো কথা বলেননি। তিনি অবশ্য স্বল্পভাষী লোক, তবুও উনি কমপক্ষে ঘরের ভেতর আসার পর সবার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলতেন। ব্যাপারটা তেমন পাত্তা দিলাম না। ভাইয়ার সাথে কোনো কাপড় চোপড় নেই দেখে কিছু বললাম না। আলমারি থেকে আমার নিজের কিছু কাপড় চোপড় এনে ওনাকে দিলাম। তিনি কাপড়গুলো পরিধান করার পরেই বাচ্চারা তার চাচুকে তাদের রুমে নিয়ে গেল। এর মধ্যেই তারা ওনাকে চেপে ধরেছে গল্প বলার জন্য। বলে রাখা ভালো, বড় ভাই বেশ ভালো গল্প বলতে পারতেন, বিশেষ করে ভূতের গল্প আর মৃত আত্মার গল্প। আমার বাচ্চারাও বেশ মনোযোগ দিয়ে শুনে। রাত 9টা পর্যন্ত বড় ভাই বাচ্চাদের রুমেই কাটালেন, তবে তাদের আগের মতো মজা করে গল্প শোনালেন না। শুধু এটুকুই বলতে শুনেছি, তিনি বাচ্চাদের বলছেন, আত্মারা তো আর আত্মাদের গল্প বলতে পারে না, তাই তোমাদের আজকে একটা সুন্দর গল্প শোনাবো। রাত 9টার পর ভাইয়ার সাথে খাবার টেবিলে দেখা হলো। এর মধ্যে বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ না জানিয়ে কেন ঝড় বাদলার দিনে এসেছেন জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি তো ইচ্ছে করে চলে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, আর এ কারণে এখানে আসা। এমন অদ্ভুত উত্তর শুনে বেশ অবাক হয়েছিলাম সেদিন। তাকে জিজ্ঞেস করেছিলাম, নিয়ে আসা হয়েছে মানে? তিনি বলছিলেন,
তোর প্রতি স্নেহ আমাকে এখানে নিয়ে এসেছে। উত্তরটা শুনে খুশি হয়েছিলাম। এরপর বলেছিলাম, দাদা, আপনাকে কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। আমার এখনো মনে আছে তিনি বেশ গম্ভীর মুখ করে বলেছিলেন, অবশ্যই। ভাবছি আর কোনোদিন বাড়ি যাব না। ভাইয়া এসেছে আজ 4 দিন। এর মধ্যে বেশিক্ষণ কথা বলতে পারিনি তার সাথে। আমার স্ত্রী ওনার সাথে তেমন বেশি কথা বলেন না আগে থেকেই, তবে বাচ্চারা বেশ জমাচ্ছে চাচুর সাথে। কিন্তু আমার কাছে ভাইয়াকে কেমন যেন অন্যরকম লাগছিল। একদম আলাদা মানুষ। সারাদিন দেয়াল ঘেরা বাড়ির উঠোনেই কাটান তিনি। সে রাতের পর থেকে গায়ের সাদা পাঞ্জাবি আর পাজামাটাই পরে আছেন সবসময়। উদাসীন হয়ে কি যেন ভাবেন। এ কথা স্ত্রীকে বলতেই সে আশ্বাস দিয়ে বলেছিল, সারাদিন বাড়িতে একা একা থাকেন তো, তাই উনি অন্যরকম হয়ে গিয়েছেন। দিনটা চৈত্রের শেষ দিন। রাত পোহালেই বৈশাখ। স্ত্রী আর ছেলে মেয়েরা এবার শ্বশুর বাড়ি গিয়ে বৈশাখ পালন করতে যাবে। আমারও যাবার কথা ছিল, কিন্তু ভাইয়াকে বাড়ি রেখে যাওয়াটা ইচ্ছে করছিল না। 12টা ট্রেনে স্ত্রী আর ছেলে মেয়েদের উঠিয়ে দিয়ে আসলাম স্টেশনে। ফেরার পথে পোস্টমাস্টার মজনুর সাথে দেখা। দৌড়ে এসে হাতে একটা চিঠি খাম গুজে দিয়ে বলল, পোস্ট হয়েছে সেই ঝড়ের দিন, কিন্তু সেদিন এত ঝড় ছিল যে রাস্তাঘাট সব বন্ধ। আজই পেলাম, আর্জেন্ট স্ট্যাম্প দিয়ে পাঠানো হয়েছে। চিঠিটা দিয়ে মজনু হন হন করে হেঁটে চলে গেল। খামের ওপর আমার চাচাতো ভাইয়ের নাম লেখা। তারিখ দেখে বুঝলাম ভাই যেদিন আমার বাড়ি এসেছিল সেদিনই চিঠিটা পোস্ট করা হয়েছে। তখন টেলিফোন ছিল না সব জায়গায়, বিশেষ করে আমাদের গ্রামে ছিল না একটাও, তাই সব যোগাযোগ রক্ষা করা হতো চিঠিতেই। কিন্তু যেদিন ভাইয়া এসেছে সেদিন আর্জেন্ট চিঠি পাঠানোর ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। চা স্টলের একটা টেবিলে বসে চিঠিটা খুলে পড়তে লাগলাম। পড়তে পড়তে অনুভব করলাম আমার গায়ের সব লোমগুলো দাঁড়িয়ে গেছে, হাত কাঁপছে, বিশ্বাস হচ্ছিল না। তাই আবার বিড়বিড় করে পড়তে লাগলাম। কোনো রকম সৌজন্যতা ছাড়া কয়েক লাইনে লেখা চিঠি। ছোট ভাই রফিক, আজ 13 তারিখ রোজ বুধবার তোমার ভাই শামসুদ্দিন স্ট্রোক করে ইন্তেকাল করেছে। আজকেই তাকে দাফন করা হবে। তুমি যদি পারো অতি শীঘ্রই এসে মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিলের আয়োজন করো। আর অবশ্যই এই মৃত্যুর কথা শুনে ভেঙে পড়বে না। নিজেকে শক্ত রেখো। ইতি তোমার চাচাতো ভাই আসগার উদ্দিন। চিঠিটা আরও কয়েকবার পড়লাম। এখনো বিশ্বাস হচ্ছে না। বড় ভাই যদি মারা যেয়ে থাকে তাহলে সেদিন যিনি বাড়িতে এসেছেন তিনি কে? নিজেকে প্রশ্ন করতেই বাড়ির দিকে ছুটি আমি। পুরো শরীর আমার কাঁপছে। প্রচণ্ড গরমে শীতল একটা অনুভূতি কাজ করছে। কেমন যেন শীত শীত লাগছে আমার। বাড়ি গিয়ে পুরো ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল। পুরো বাড়ি, মহল্লা, গ্রাম খুঁজেও ভাইকে পাইনি সেদিন। পুরো ব্যাপারটি এত নাটকীয়ভাবে ঘটেছিল যে কিছুই বুঝতে পারিনি। কিন্তু পরে বুঝতে পারলাম সেদিন বাচ্চাদের সাথে তিনি ঠিকই বলেছেন, তিনিই আত্মা। আত্মারা কখনো আত্মাদের গল্প বলতে পারে না। আর তিনি কখনোই বাড়ি যাবেন না। আমার কাছে এসেছেন স্নেহের কারণে। ভাই আমাকে ভালোবাসতেন, তাই মৃত্যুর পরও শেষবার আমাকে দেখতে গিয়েছেন, কিংবা হয়তো আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব চমৎকার একটা স্টোরি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell.
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:39। আর একটার পর একটা ঘটনা শুনছি আমরা। আশা করছি আপনাদেরও ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে যে এখনও পর্যন্ত আপনারা সবাই আছেন। তো দেরি না করে আমি আরও একটা এই জন্য ভাবছি ইমেল শুনিয়েই দিই, কারণ আপনারা সবাই যেহেতু অধীর অপেক্ষায় রয়েছেন আজকের শোটা ভালো হবে সেই আশায় আমিও চাচ্ছি যে আপনারা সবাই থাকুন পুরোটা সময়। তো দেরি না করে আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে আর একটা ইমেল পড়ে ফেলি, আর আপনারাও এনজয় করুন প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। অপেক্ষায় আছি আপনার। ঘড়িতে সময় রাত 12:40। চলছে ভূত.com। আমি রাসেল আছি সাথে। চলুন শুনে আসি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। লিখছি আমি সিফাত আল নূর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় আমার বাসা। আমি একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে গ্রামের অসংখ্য বাস্তব ঘটনা রয়েছে, তাই আমি বেশ কিছুদিন ধরে ভাবছি ঘটনাগুলো স্টুডিওতে গিয়ে শেয়ার করলে কেমন হয়। কিন্তু আমি ঢাকার বাইরে বেশ দূরে থাকি এবং 2022-এর এসএসসি পরীক্ষার্থী। করোনা এবং বিভিন্ন ধরনের মহামারীর কারণে আমাদের পরীক্ষার তারিখ বারবার পেছানো হচ্ছে। কোরবানি ঈদের আগে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা সিলেটের বন্যার কারণে পিছিয়ে সেপ্টেম্বর 15 তারিখ করা হয়েছে। সামনে পরীক্ষা, এখন তাই এই সময়ে বাসা থেকে ঢাকায় যাওয়ার জন্য যদি বায়না করে বসি, তাতে আমার আম্মু আব্বু কখনোই রাজি হবে না। এজন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকার স্টুডিওতে এসে ঘটনাগুলো শেয়ার করতে পারছি না কোনোভাবেই। তাই অসংখ্য ঘটনাগুলোর মধ্য থেকে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, ঘটনাটি পড়ে শোনাবেন, খুবই খুশি হব এবং পরীক্ষার পর আমি ঢাকার স্টুডিওতে এসে আপনার সাথে বাকি ঘটনাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনার মূল অংশ আমি সংক্ষেপে লিখছি। আমার নানা বাবার একমাত্র সন্তান ছিলেন। নানা যখন ছোট ছিলেন তখনই তার বাবা, আমার বড় বাবা, পরলোক গমন করেন। নানা আমার বড় মার খুবই আদরের সন্তান ছিলেন। ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা এবং ঘটনাটি ঘটেছে আমার নানুর শাশুড়ির সাথে, মানে আমার বড় মার সাথে। নানু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই লিখছি। 1960, তখন এদেশে পাকিস্তানিদের শাসন। পার্সোনাল কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করলাম না। তখন ওই গ্রামে ভূত প্রেতের উপদ্রব একটু বেশিই ছিল। ভয়ের কারণে রাতের বেলায় কেউ বাইরে একা বের হতে পারত না। তখন নানু প্রেগনেন্ট ছিল। নানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাজারের টং দোকানে আড্ডা দিয়ে ক্লান্ত ও পরিশ্রমী শরীর নিয়ে অনেক রাত করে বাসায় ফিরতেন। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তেন। এজন্য নানু তাকে ঘুমের মধ্যে ডাকাডাকি করে কখনোই বিরক্ত করতেন না। যেহেতু নানু প্রেগনেন্ট, সেহেতু কখন কি হয়ে যায় এসব ভেবে আমার বড় মা সবসময় ভয়ে থাকতেন। সেজন্য বড় মা নানুকে বলেছিল যে রাতে ওয়াশরুমে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। প্রথমে বলে রাখা ভালো, নানা নানু যেই রুমে থাকতেন ঠিক তার পাশের রুমেই বড় মা থাকতেন। নানুর ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে নানু পাশের রুমে গিয়ে বড় মাকে ঘুম থেকে জাগিয়ে তুলে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেন। তখনকার সময়ে গ্রাম এলাকায় ওয়াশরুমগুলো ছিল বাসা থেকে একটু দূরে। তো একদিন নানুদের গ্রামের পাশের গ্রামে একটা বাসায় সদ্য বিয়ে করা নতুন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই বাড়ির লোকজন পুরো এলাকা খুঁজে দেখেন, কিন্তু নতুন বউকে খুঁজে পাওয়া যায় না। তারপর তাদের পাশের বাসার এলাকায়, মানে নানুদের এলাকায় খুঁজতে এলেন, কিন্তু নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন জামাই বাড়ির লোকজন ধরে নিল যে নতুন বউ বিয়ের আগে হয়তো প্রেম করত, সেই কারণেই সে হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। সেদিন গভীর রাতে হঠাৎ
বড় মা ঘুমের মধ্যে হালকা তন্দ্রা অবস্থায় শুনতে পেলেন নানু তাকে বাসার বাইরে ডাকছেন। তখন বড় মা ভাবলেন যে বৌমার হয়তো ওয়াশরুম পেয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, এই জন্য আমাকে বিরক্ত না করে একাই চলে গিয়েছে ওয়াশরুমে। তখন তিনি ভয়টা পেলেন, এটা ভেবেছে বৌমা আমাকে বাইরে থেকে ডাকছে, ব্যাপার কি, বৌমার কোনো বিপদ আপদ হলো না তো? তখনকার আমলে বিদ্যুৎ ছিল না, গ্রাম এলাকায় এক প্রকার কুপিবাতির প্রচলন ছিল। তার কয়েক যুগ পর হ্যারিকেনের প্রচলন হয়। তো বড় মা তাড়াতাড়ি উঠে গিয়ে ম্যাচ দিয়ে কুপি জ্বালিয়ে হাতে করে বাইরে রুমে এসে বের হলেন। বের হয়ে দেখেন বাইরে কেউ নেই। বড় মা তখন হাঁটতে হাঁটতে ওয়াশরুমের কাছে গেলেন, গিয়ে দেখেন সেখানেও কেউ নেই। তখন বড় মার মনের মধ্যে সাময়িক সময়ের জন্য একটু ভয় কাজ করলো। সাথে সাথেই বড় মা সোজা হয়ে বাসার দিকে হাঁটা শুরু করলেন। তখনকার আমলে গ্রামে বেশিরভাগই ছনের ঘর ছিল। একটু হেঁটে আসতেই বড় মা দূর থেকে লক্ষ্য করলেন বাসার বারান্দায় বাঁশের সাথে হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি অবাক, ঘন অন্ধকারের কারণে ভালো করে দেখা যাচ্ছে না ব্যক্তিটি কে। তিনি ওই অবস্থাতেই ভাবছেন এলাকার মানুষজন তো এত রাতে বাইরে থাকার কথা না, তাহলে বারান্দায় কে? ব্যক্তিটি কে হতে পারে? বৌমা আমাকে বাড়ি থেকে ডেকেছিল, তাহলে কে এই ব্যক্তি? বৌমা না তো? তখন বড়মা অনেক রাগ হলো। বড়মা চিৎকার করে বলে উঠলেন, বৌমা এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? যদি বাচ্চার কোনো ক্ষতি হয়। এই বলেই বড়মা বারান্দার দিকে হাঁটা শুরু করলেন। বারান্দার কাছে আসতেই বড়মা কুপির বাতি হালকা আলোয় দেখতে পেলেন নতুন বউয়ের সাজে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় ঘোমটা দেয়া ছিল, মেয়েটির মুখমণ্ডল একদমই দেখা যায় না। বড়মা ভয় পেয়ে গেলেন। অতঃপর বড়মার মাথায় আসলো পাশের গ্রামে যে নতুন বউ হারিয়ে গেছে, এই মেয়েটি ওই নতুন বউ না তো? তারপর বড় মা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কি গো মা, এত রাতে আমার বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? তখন নতুন বউ কোনো প্রকার উত্তর দিল না। তখন বড় মা আবারও জিজ্ঞেস করলেন, মা রুমে যাও, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, সকালে তোমার চাচাকে বলবো তোমাকে বাসায় দিয়ে আসতে। তারপর নতুন বউ কোনো প্রকার উত্তর দিল না। তখন বড়মা একটু বিরক্ত বোধ করলেন। বড়মা নতুন বউয়ের হাত ধরে ওয়াশরুমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখনই নতুন বউয়ের হাত ধরতে যাবেন তখনই নতুন বউ হাঁটা শুরু করলো। এটা দেখে বড়মা বেশ অবাক হলেন। এরপর বড়মা নতুন বউয়ের পেছন পেছন হাঁটতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যেতেই সামনে একটা বিল ছিল। বিলটির নাম চতুল্লা বিল। এই মুহূর্তে নকলা থানার যে লিসেনাররা আমার ঘটনাটি শুনছেন তারা অবশ্যই লোকেশনটি চিনতে পেরেছেন। তো নতুন বউটি ওই বিলের দিকে হাঁটা শুরু করলো। এদিকে বড় মা নতুন বউয়ের পেছন পেছন হেঁটে চলেছেন। বড় মা যেন ওই সময়টাতে ঘোরের মধ্যে ছিলেন। তারপর যখন বড় মার ঘোর কাটলো তখন বড় মা দেখলেন তিনি বিলের মাঝখানে চলে এসেছেন। তার গলা পর্যন্ত পানি, এবং তিনি যে রুমের বাইরে বের হয়ে এসেছেন হাতের কুপি বাতিটি নিয়ে বের হয়েছিলেন, সেই কুপি বাতিটি তিনি পানির ওপর হাত উঁচু করে ধরে রেখেছেন। কিন্তু তারপর বড়মা লক্ষ্য করলেন যে তার আশেপাশে কোনো নতুন বউ নেই। বড়মা ভয়ে কান্না শুরু করে দিলেন এবং গলা ছেড়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। এভাবেই অনবরত চিৎকার চেঁচামেচি করেই গেলেন এবং হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। বিলের পাশে একটি বাড়ি ছিল। এই বাড়িতে একজন বয়স্ক কবিরাজ ও তার স্ত্রী বাস করতেন। তারা হঠাৎ শুনতে পেলেন যে বিলের মাঝখানে কে যেন চিৎকার চেঁচামেচি করছে। তারা স্বামী স্ত্রী দুজনেই কুপি বাতি নিয়ে বের হয়ে গেলেন এবং বড়মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন। বড়মাকে তারা বাড়িতে পৌঁছে দিলেন। বড়মার জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি ওই বিলে কিভাবে গেলেন? বড়মা তখন সবাইকে পুরো ঘটনা বললেন এবং নানুকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়েছিলে? তখন নানু বলল, কই না তো, আমি সারা রাত ঘুমিয়েছিলাম। তারপর কবিরাজের মাধ্যমে বড়মাকে চিকিৎসা করানো হয় এবং কবিরাজ বললেন যে নানুদের বাসার সাইডে একটা তাল গাছ ছিল, সেই গাছে একজন পেতনি বাস করতেন। সেই পেতনি নতুন বউয়ের রূপ ধারণ করে বারান্দায় ছিলেন এবং বড়মার হাতে কুপি বাতি থাকার কারণে ওইখানে কিছু করতে পারেননি। এই জন্য বড়মাকে বিলের মধ্যে নিয়ে যান এবং তারা চেয়েছিল যে কুপিটি যেন পানিতে নামার পরপরই নিভে যায় এবং তারপরই তাকে মেরে ফেলবে। বড়মার হাতে কুপিটি থাকার কারণে আগুনের কারণে তারা কাছে আসতে পারেনি। এরপর বড়মা কিছুদিন অসুস্থ ছিলেন এবং কবিরাজ চিকিৎসার বলে সুস্থ হয়ে ওঠেন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর বড়মা পরলোক গমন করেন। কিন্তু বিলটিতে জেলেরা প্রায় মাছ ধরতে যেতেন এবং মাঝে মধ্যে জেলেদের মৃতদেহ বিলের মধ্যে থেকে উদ্ধার করা হতো। গ্রামের লোকজনরা বলা বলি করত ওই বিলে নাকি মানুষ খেঁকো পেতনি ছিল। ওই বিলটি নিয়ে এখনো অনেক ঘটনা রয়েছে, গ্রামের মানুষের মুখে সেটা শোনা যায়। এছাড়াও যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা ওই গ্রামের নিরীহ বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এবং ওই বিলেই তারা ফেলে রাখত। বর্তমানে বিলটি বিলুপ্ত প্রায় অবস্থায়। গ্রামের লোকজন বিলটি ভরাট করে ফসলের আবাদি জমিতে রূপান্তর করেছে।
জানি না ঘটনাটি গুছিয়ে লিখতে পেরেছি কিনা। যদি লেখায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন অ্যান্ড ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন এভাবেই এবং তিনি সেটা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ইয়েস, শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে। আর আজকে এই এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদের জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের পছন্দ মতো এপিসোড উপহার দেবার। জানি না কতটা সফল হতে পারি, প্রতি সপ্তাহে চেষ্টা তো থাকেই। তো যাই হোক, আমরা আজকে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি শুনবেন। আমরা একটা অডিও ক্লিপ প্লে করছি, শুনবেন কিন্তু। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনার কথা জিজ্ঞেলাম না, কারণ আপনি সর্বদা সব সময় ভালো দলে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এই লাইফে প্রথম মানে ফার্স্ট এ ঘটনা পাঠাইছি। জানি না সিলেক্ট হবে কিনা, তো আশা করি সিলেক্ট হবে। রাসেল ভাই, আপনার কাছে যদি ঘটনাটা ভালো লাগে প্লিজ এই ঘটনাটা প্রচার করবেন, কারণ আমার মনে হয় না এরকম ঘটনা কেউ শুনছে। কারণ এটা গ্রামের ঘটনা, গ্রামান্তিক মানে ভূতের একটা পরিবেশ আর কি, মানে গ্রাম বলতে একটা ভূতের পরিবেশ। তো আমার পরিচয়টা দেওয়া হয় নাই। আমার জেলা সিরাজগঞ্জ, থানা বেলকুচি, ইউনিয়ন ধুকরেপাড়া, গ্রাম চরগোবরপুর। কারণ এই কারণে বললাম সব কিছু যে ইউনিয়নের কথা অনেকে ভাবতে না, কারণ আমাদের ওইখানকার অনেক মানুষ শোনে, সিরাজগঞ্জ জেলার অনেক মানুষ শোনে। কেউ তারা শুনবে, কারণ তারা শুনলে পারে, তারাও হয়তো তাদের কাছে অনেক ঘটনা থাকতে পারে, তারা বলবে। সে কারণে আমার পরিচয়টা এত দিলাম। তো আমি কথা বাড়াতে চাই না, আমি আমার ঘটনায় চলে যেতে চাই। আমি আকাশ, আমরা 3 ভাই বোন। আমার বড় ভাই জব করে হলো নারায়ণগঞ্জ, আর আমার বোন সে তার স্বামী বাড়িতে থাকে, আর আমি আমার বাবা মার সাথে আমার গ্রামের বাড়িতে থাকি। তো ঘটনাটা হলো আমাকে নিজেকে নিয়েই। এই ঘটনাটার সাল হলো 2020, মানে 2020 সালে এই ঘটনাটা আর কি। এই ঘটনাটা আমার মনে রাখার মতো ঘটনা, কারণ আমি বলি যে এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, কারণ এইসব যার সাথে ঘটে সেটি বোঝে যে কত বেদনাদায়ক। তো আমি এখন আমার ঘটনা চলে যাই, কারণ অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করে দেন। একদিন সকালবেলা, দিনটা ছিল অনেক সুন্দর, অনেক সব অন্য দিনের ভিতরে মতোই অনেক সুন্দর দিন ছিল।
তো সেই দিনটা আমি অনেক সুন্দরভাবে পার করলাম। কিন্তু সন্ধ্যার সময় আমার এক বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে, আকাশ। বললাম বল। তুই কি পিকনিক খাইতে চাস? আমি বললাম হ্যাঁ বন্ধু, পিকনিক খাইতে চাই। কেন, তোরা পিকনিক করতে চাস? কয় হ্যাঁ, আমরা তো পিকনিক করছি। বললাম যে কখনো প্ল্যান করে চাস? তো বলে যে এই মাত্রই আমরা সবাই এক হয় সিদ্ধান্তটা নিচ্ছি যে পিকনিক মাছ খেলাইতে। তো সেই কারণে তোরা ফোন দিচ্ছি, পিকনিক খাইবি নাকি? বললাম হ্যাঁ খামো। কইলো যে তাইলে চড়াপিতে আসিস, আলি একবারে কল আসিস। মানে আমাদের ওইখানকার একটা কল নাম আলি একবার, তো মানে তার কলে যেতে বলতো। তো ভাই চড়াটা হলো এমন যে 4 মুড়ো বাড়ির মধ্যে গোল আকারের চড়াটা অনেক বড়। তো সেইখানে আমরা আর কি পিকনিক করি, কারণ গ্রামের মানুষ আমরা, বেশিরভাগ মানুষই আমরা চড়াপিতে পিকনিক খাই। তো সেদিনকেও সেরকম ভাবি। তো যা কথা সেই কাজ, আমরা সবাই গেলাম পিকনিক খেতে। তো যাওয়ার পর আমরা অনেক বন্ধু, 4-5টা বন্ধু আমরা, তো সবাই প্ল্যান করলাম আর কি যে পেঁপে খাবো। তো আমার এক বন্ধু বলতেছে চল যাই অমুকের কাছে, ওইখানে শ্মশান ঘাটের ওইখানে পেঁপে গাছ আছে, চল দে পেঁপে বাড়ি লেসে। তা আমরা সব বন্ধু এক হয়েছি, আর বন্ধুরা মানে তো আড্ডা। তো আমরা সব বন্ধু ধীরে ধীরে হেঁটে হেঁটে গেতেছি। রাতটা এত সুন্দর লাগতেছে, কারণ আকাশে জ্যোৎস্না মাখা চাঁদ রয়েছে আকাশে, তার বাদে আবহাওয়াটা অনেক সুন্দর। সেই কারণে আমরা অনেক অনেক মজা করতে করতে আমরা সব বন্ধুরা গেতাছি, ধীরে ধীরে গেতাছি। তো আমরা যখন এই গাছের ওইখানে পৌঁছাই, তখন দেখি যে যার গাছে জেগে রয়েছে। তো আমরা ওয়েট করলাম একটু, যে এত রিস্ক করার দরকার নাই, সে ঘুমায়, কারণ সে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিল। তো সে যখন ঘরে দরজা দিল, তখন আমরা 4 বন্ধু গেলাম ওইখানে, আর এক বন্ধুরা ওইখানে রানতে দিয়েছিলাম। তো 4 বন্ধু ওইখানে গেলাম, আমার 2 বন্ধু ব্যাগ নিয়ে যাচ্ছিল। তো এক বন্ধুর কান্দে আর এক বন্ধু উঠলো, ওঠার পর অনেকগুলা পেঁপে পারলো, তো পাকা পাকা পেঁপে। তো আমরা পেঁপেটা পাইলে যার যার মতো চলে আসি। তো চলে আসার আগে তো এক বন্ধু বলে, ওইখানে তো পানি নাই, চল পেঁপে কোনো ধুয়ে এলে এসি। বললাম কইতে দিবি? শ্মশান ঘাটের নিচে পানি আছে, ওইখান থেকে ধুয়ে এলে এসি। তাই আমি বললাম চল যাই। তো আমরা 2 বন্ধু ওইখানে দাঁড় করে আমরা 2 বন্ধু গেলাম হলে পেঁপেটা ধুইতে। তো পেঁপেটা যখন ধুইতে গেলাম, তখন খেয়াল করলাম যে দূরে থেকে একটা আলো দেখা যাচ্ছে। মানে আমরা ভাবছি যে কোনো মানুষ মাছ মারতেছে ওইখান থেকে, কারণ নদীর ভিতরে অনেকে মাছ মারে, লাল আলো হয় লাইটের, কত হলুদ আলো। আমরা ভাবছি মাছ মারতেছে, আচ্ছা আমাদের মতো আমরা দিয়ে আনার পর দেখতেছি যে ভাই হঠাৎ কইরা ওই আলোটা এতটা কাছে চলে আসে যে যা মানে বোঝা যায় যে একটা মানুষ মানে অনেক 1 কিলোমিটার দূরে রয়েছে, তার আসতে না হলো তো 30-আধা ঘন্টা সময় লাগবো। তো সে মনে করেন যে 2 মিনিটের ভিতরেই অর্ধেক রাস্তা চলে আসে। আমরা তো অবাক দিই, এত তাড়াতাড়ি সে কিভাবে আসলো। তো আমরা ওটা পিলা না খেয়াল করে আমরা যার যার মতো চলে গেলাম আমাদের ওইখানেতে। আমার এক বন্ধু বলতেছে চল আমরা ফেরে দিয়েছি। বললাম চল আমরা ফেরে দিয়েছি। তো রাসেল ভাই ঘটনা হলে সেইখান থেকেই আমরা পাড়া নিয়ে। তো যখন আমরা পারতে গেছি, তখন রাত আনুমানিক কয়টা, রাত 12:30। কারণ 12:30 মানে তো গ্রামে অনেক রাত, কারণ সেখানে রাত 10টার সময় সবাই ঘুমে এসে যায়। তো আমরা পায়রা যখন আসার পর আমরা দেখতেছি যে আমাদের খিচুড়ি হয়ে গেছে। তো আমরা পিকনিক অনেক সুন্দরভাবে সেই অনেকক্ষণ নিলাম। তো এরকম করে মাস্তি করতে করতে রাত বাজে গেল 2টা। তো 2টা বাজার পর তো যে যার যার মতো ঘরে গেল, আমার মতো আমার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ঘরে যেতে হলে মানে চড়াপাতালে তুলে যায়, তাহলে যাওয়া যাবো না। সেই কারণে আমি এত রাত হয়েছে, শিয়াল কুকুরেরও ভয় আছে, সেই কারণে আমি সড়ক বরাবর রওনাতে। রাসেল ভাই আমার যেখানে আমার বাসা, সেখানে যেতে গেলে অনেক বাহ্যর অনেক কিছু, অনেক পাগার, অনেক ভয়ানক জায়গা পার দিতে হবে। তো আমি ওসব চিন্তা করি নাই, যে নেগেটিভ কোনো চিন্তা করি না, আমি আমার মতো চলতেছি। তো মনের সুখে গান গাইতে গেতেছি। তো যাওয়ার পর হঠাৎ করে দেখি, খেয়াল করি যে আমার পিছে কে জানি ডাকতেছে আমারে। তো খেয়াল করে দেখি যে আমার বন্ধু, তখন কইতেছে যে আমার ডাক দিয়ে কইতেছে, আমার না জুতা থুয়েছি, চল জুতা নিয়ে আসি। বললাম তোর জুতা থুয়েছিস, কই থুয়েছিস? কই ওখানে। বললাম সকালে। কয় না সকালে লওয়া যাবো না, এখান দিয়ে অনেক কামলারা যায়, ফজর আন্দার সময় তারা হয়তো লিয়ে যেতে পারে। বললাম চল যাই, এখন থুয়েছিস চল।
তো আমি ওর লোকে গেতাছি, আমি মনে করেন যে আমি ভাবি নাই যে এরকম একটা কাজ হবে, তো আমি ওর সাথে গেতাছি ভাই। তো যাওয়ার পর যখন ওইখানে মানে পিকনিক হয়ে যায়, বলতেছি কই তোর জুতা, বলতেছে এইখানে না শ্মশান ঘাটের ওইখানে থিয়েছি ব্যবহারতে। পরে অর্ধেক রাস্তা যে সঙ্গে গেছি রাসেল ভাই, তখন আমার হুট করে মনে হয় কেরে ও শ্মশান ঘাটের ওইখানে কীভাবে জুতা থিয়ে আসবো, কারণ ও তো ওখানে যায় নাই। কারণ আমরা যে 4 জন বন্ধু গেছিলাম তার ভিতরে একজনের থিয়ে গেছিলাম, আমি আগেই বলছি। তো সেই ছিল সেই চ্যাংড়া আমার বন্ধু রাজু, সে ওইখানে তারা রানতে থেকে গেছিলাম। তো সে বলতেছে যে আমি শ্মশান ঘাটের ওইখানে জুতা থুয়েছি। আমি তো রীতিমতো অনেক অবাক আর এবং ভয় পেয়ে গেছি যে ওরা তো ওইখানে লিয়ে যাই নাই। তো রায় তো অনেক হয়েছে যে এরকম ঘটনা অনেকের সাথে ঘটছে, তো আমি তো ভয় পেয়ে গেছি। পরে ওরে আমি শুধু মানে বলবো, মানে আমার মুখ দিয়ে বার্তা যে তুই তো ওইখানে যাস নাই। আমি খেয়াল করে দেখি কি যে ওর নাই, মানে ও যে আমার সামনে ছিল ও সামনে নাই। পরে আমি তো ভয় পাওয়া যায়, আমি তো দৌড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন দৌড় দিছি তখন দৌড় দেওয়ার পর দেখতেছি যে আমার সামনে আমারই মতো একজন দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে রাসেল ভাই আমি অনেক ভয় পাওয়া যায় যে আমার মতো একজন সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, যে আমি অবাক আর এবং আমি অনেক ভয় পাই। তো আমি তখন বললাম কি যে অন্য রাস্তা ধরে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে মুচটকা পড়ে গেছি রাসেল ভাই আইলের সাথে। তো উচটকা পড়ে যাওয়ার পরে দেখতেছি কি যে একটা ছেলেকে 2-3টা লোক অনেক মানে বিদরণভাবে অনেক মারতেছে, অত্যাচার করতেছে। ছেলেটা এত করুণভাবে কাঁদতেছে যা পড়ে যায়, মানে এত কষ্ট নিয়ে কাঁদতেছে যে আমি যা ভাষায় প্রকাশ করতে পারবো। অনেক 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 করুণ কণ্ঠে কাঁদতেছে। তো আমি ওইটা খেয়াল করে দেখি যে একটা ছেলেকে চাবুক নাই, আগেকার চাবুক দেখছি রাজা আলমের, সে চাবুক দেওয়া বিদরম মারতেছে। তো আমি ওইটা দেখে মানে আমি সহ্য করতে পারতেছি না, আমার কি জানা হলো। আমি যখন এগিয়ে যেতে পারছি তখনই দেখি একটা লোক কোথা থেকে জানি এসে ধাওনে এসে ওই ছেলেটার মাথা এক কবে আলাদা করে দিয়েছে। আমি এই দৃশ্যটা দেখার পর আমি আর সহ্য করতে পারিনি, তখনই চিৎকার দেয়া অজ্ঞান হয়ে যায় ওখানে। তো আমি জ্ঞান যে শোনা ফিরে তখন নিজেকে আবিষ্কার করি নিজের রুমে, দেখি যে মানে সবাই স্বাভাবিক, মানে সবাই সবার মতো, কেউ বলতেছে না যে তুই ওইখানে। আমি অবাক যে আমি এখানে এলাম কীভাবে, কেউ বলতেছে না তোরে নিয়ে আসি। তো আমি বললাম মারে, বললাম মা আমি এখানে এলাম কীভাবে, কই ভাই তুই তো এইখানেই ছিলি। বললাম না আমি তো ওইখানে ছিলাম ওইভাবে। স্বপ্নে মনে দেখছিস কি সব আবল তোর স্বপ্ন দেখছে। বললাম না আমি তো স্বপ্ন দেখিনি, আমি তো বাসায় আসিনি, আমি তো মধ্যে রাস্তাতে ফেরত গেছি। মানে কেউ আমার কথা মানতে চায় না, সবাই হাসি ঠাট্টা করে উঠে দিল। তো আমি হয়তো স্বাভাবিকভাবে নিলাম যে হয়তো স্বপ্ন দেখতে পারি, কারণ এরকম স্বপ্ন অনেক হয়। তো সেদিনকেও আমার দিনটা অনেক সুন্দর কাটে, অনেক সুন্দর দিন ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। কিন্তু দুপুরের পর হালকা হালকা বৃষ্টি, মানে বৃষ্টিটা অনেক সুন্দর, মানে হালকা বৃষ্টিতে কিন্তু অনেক ভালো লাগে আর কি। হালকা হালকা বৃষ্টি, তারপর হালকা হালকা রোদ ওটা, বৃষ্টি ওটা অনেক সুন্দর পরিবেশ দেখায়। তো সেই দিন অনেক বন্ধু ফোন করে বলতেছে চল মাছ মারতে যাই আজকে নদীতে, বলে অনেক মাছ দেখা যাচ্ছে, চল মাছ মারতে যাই। আমি বললাম মাছ মারতে যাবে, আচ্ছা আমার লাইটটা চার্জ দেই। চার্জও কিট্টু এখন তো চার্জ নাই, তো লাইটটা চার্জ দিতে চল বাজার থাম আমরা ক্যারাম খেলে আছি। তো আমার একটা অভ্যাস ছিল ক্যারাম খেলার, তো আমি ক্যারাম খেলতে গেলাম। তো ক্যারাম খেলে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে ভাই। তো আইসাল্লাহ বাইতে আমি স্বাভাবিকভাবে বাসা ফিরি। তো বাসায় ফেরার পর আমি খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ওই বন্ধুর ফোন দিলাম চল যাই, কয় তুই দাঁড়া আয় আমি আসতেছি। তো আমি দাঁড়াইলাম, দেখি আমার ওই বন্ধু আরো 2 বন্ধুরা ডেকে নিয়েছে। তো আমরা এই 4 জন মনে করেন চলে গেলাম। একটা আমাদের এখানে একটা বিল আছে, বিলের নাম মনে করেন যে অনেক মানে এটা অনেকেই চিনবেন, আমাদের সিরাজগঞ্জ মানুষ শোনেন, চর বিল কয়েকটা। এই চর বিলে গেলাম আমরা মাছ মারতে। তো ভাই আমরা রাত 12টা পর্যন্ত অনেক এনজয় করে মাছ মারছি, মানে অনেক মাছ মারছি। মাছটা মারার পর তো আমরা এখন বাসা বিলে রওনা দেওয়ার। আমার এক বন্ধু বলতেছে অনেক সুন্দর আবহাওয়া, 4টা উঠছে 4টা ডুবে নাই, আমি একটাও কেটে গেছে, একটু থাকি, বাতাস তো লাগতেছে, মাছ পাইবো এমনই না, একটু আড্ডা দেওয়া বাসায় যেমনই। পরে আমি বললাম আচ্ছা নিয়ে যাবে। তো আমরা বিড়ি আসলে সব খাওয়া পড়ে গেছে, তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো বাসার উদ্দেশ্যে যখন রওনা দিই রাসেল ভাই, তখন আমরা
মানে নদীর অর্ধেক পার হয়েছি, একটা নদী বড় বিশাল নদী, সেই নদীর অর্ধেক পার হয়েছি, পরে গেছিলাম আমরা। তো অর্ধেক পার হওয়ার পর দেখতেছি যে একটা মহিলা ডাকতেছে যে আমারে পার করে নিয়ে যাও। তাই আমি ভাবতেছি রাত 12টা বাজে, এখন একটা মহিলা কোত্থেকে এলো এত রাইতে মহিলা। পরে অত কিছু না ভেবে আমার বন্ধু বলতেছে চল মহিলা মানুষ পার করে দিই। বললাম দাঁড়া আগে নামটা জিগাই যে কে। পরে নাম জিগাইলাম, নাম জিগানো পল কয় যে পরিচয় দিল একজনের, মানে যার পরিচয় দিলে সে আমার আত্মীয় হয় আর কি। তার নামটা বললাম না, কারণ যেহেতু মহিলা মানুষ সে আমার আত্মীয় হয়, মানে আমার আত্মীয়ের পরিচয় দিল। পরে জানিয়ে এলাম। তো রাসেল ভাই যখন তারে নিয়ে মাঝ নদীতে চলে আসছে, তখন এই পিছন থেকে জানি গ্যাংরাইতেছে, মানে গ্যাংরাইতেছে আর কি জানি খাইতেছে। তখন মানে আমরা সব বন্ধু শুনতেছি যে গোংরাইতেছে, কে জানি পিছন থেকে গোংরাইতেছে আর কি জানি চিবাচ্ছে। তো রাসেল ভাই পিছনে, মানে ওই মহিলাটা যেখানে বসেছিল সেখানে আমরা যে মাছ মারছিলাম, অনেকগুলো মাছ মারছিলাম, সেখানে ওই মাছগুলো ছিল। তো আমরা খেয়াল করে দেখি যে মহিলা মাছ খাচ্ছে, মানে ওই মহিলার আকৃতির নাই, মানে মহিলার আকৃতি আছে কিন্তু অন্যরকম, মানে খুব ভয়ানক। এই গাও দিয়ে কিরকম বিচ্ছিরি গন্ধ, আর একটা গরু যেরকম দেখা যায় সেরকম ভাবে বসে রয়েছে, গরু যেরকম করে থাকে সেরকম করে বসে খাইতেছে, মানে গরু কিন্তু মুখটা মানুষের আকৃতির। তো এটা দেখে তো আমরা 3 বন্ধু চিৎকার দিই। চিৎকার দেওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে যে এত মানুষের সব বাড়ায়, কিন্তু যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। পরে সবাইকে বললাম এই ঘটনা, আমরা আস্তে আস্তে বাসায় ফিরি। তো আমরা সবাইকে বললাম এই ঘটনা এই ঘটছে যে আমরা মাছ মারছি। তো সবাই দেখে যে মাছ মারছে, কিন্তু মাছ ছিটে ছিটে রয়েছে, মাছ অনেক নাই, রক্ত রয়েছে পাল্লের সাথে লেগে। তো সবাই এটা নিয়ে খুব আপসেট যে এটা কি হলো যে আমাদের সাথে হঠাৎ করে এই 4 জন, তাও এক লোকের রয়েছি, তাও এরকম ঘটনা ঘটলো। তো আমরা 4 যার মতো ঘুমাইতে গেছি যার যার বাসায়। তো রাসেল ভাই আমার অনেক ভয় লাগছিল যে অত বড় ঘটনা তার আগের দিন আমার সাথে ঘটছে এরকম ঘটনা। তো আমি ভয়ে ভয়ে ঘুমাইছি। তো ঘুমাসার পর স্বপ্নে দেখতেছি যে আমাকে একটা লোক, মানে একটা বৃদ্ধ এসে বলতেছে কাজটা ভালো করলি না, তুই কাজটা ভালো করলি, তুই ওই ডোঙ্গার উপর চিল্লিক দে, তুই কাজটা ভালো করাস নাই। পরে আমি বলতেছি কি বলেন, কয় তুই ডোঙ্গার উপর যে চিৎকার দিয়ে তুই কাজটা ভালো করাস নাই, তোকে পস্তাতে হবে। তো আমি ওইখানে আমি কি বলবো, কারণ আমার মনে হইতেছে যে রাসেল ভাই আমি বাস্তবে, মানে সামনাসামনি, আমার তখন খেয়ালও নাই যে আমি স্বপ্নে দেখতেছি, কারণ স্বপ্নে দেখলে কিন্তু বোঝানো যায় না। তো আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এই ফজর আজান দিতেছে। তো তখন আমি আবার ঘুমিয়ে যাই। ঘুমটা উঠতে এবার যে 8টা, তো 8টার পর তখন মা আমারে কোরবাস কাছে নিয়ে যায়। তো কোরবাস স্বাভাবিকভাবেই আমারে ঝাড় ফুঁক দেয়। তো স্বাভাবিকভাবে ঝাড় ফুঁক দেওয়ার পর আমার পানি পড়াটা দেয়, একটা তাবিজ দেয়, আমি তাবিজটা বান্ধি। তো আমি কোরবাসের কাছ থেকে ঝাড় ফুঁক নিয়ে আমি বাসায় চলে আসি। তাবিজ নেওয়ার পর তোর আসার পর শুনি যে আমার এক বন্ধু নাকি ভীষণ অসুস্থ। তো আমি দেখতে যাই, যা দেখি যে আমার আর বন্ধু সবাই আসছে। সবাই আসার পর মনে করেন যে তারা তার সাথে কথা বলতেছে, হাসতেছে, আমি দেখি তো স্বাভাবিক। তো আমি ভিতরে তাদের সে স্বাভাবিক না, মানে আমার বন্ধুর সাথে একটা জিন হাজির হয়েছে আর কি। তো আমারে দেখে বলতেছে আইসিস, মানে আমারে দেখে ওরকম মানে গরম মেজাজে বলতেছে আইসিস, তোর তো আগে কিছু তুই কাজটা ভালো করাস নাই। আবার মানে খারাপ ভাষায় বলতেছে তুই করবা চোদাস, মানে খারাপ ভাষায় বলতেছে আর কি, অনেক খারাপ ভাষা বলতেছে। তো ইতিমধ্যে আর একটা কোরবাসকে ডেকে আনা হয়েছে, তার বাবা মা, মানে আমার আঙ্কেল আন্টি ডেকে আনছে তাদেরকে। ডেকে আনার পর সেই কোরবাসটা তারা প্রশ্ন করতেছে, কোনো উত্তর দিচ্ছে না, শুধু হাসতেছে আর অনেক খারাপ ভাষায় গাল দিচ্ছে। তখন কোরবাসটা একটা বিল, মানে গোল করে একটা বৃদ্ধ আঁকায়া সেখানে কাঁচা কুঞ্চি দেয়া বাড়ানো ধরলো। তখন ওই দেখে আমার বন্ধু অনেক চিৎকার দিতেছে আর বলতেছে যে এরকম, মানে অনেক চিৎকার দিতেছে, এরকম করতেছে যে এরকম বলতেছে যে আর মারিস না, তুই যেটা কস আমি সেটাই শুনবো, মানে বলতেছে আর মারিস না, তুই যেটা কস আমি সেটাই শুনবো। তো কোরবাস বলতেছে তুই ওর উপর হাজির হয়েছিস কিসের জন্য, তুই এর আগের দিনে এদের 4 জনকে ভয় দেখা আসছে। সে বলতেছে যে
তো তখন সে বলতেছে যে আমরা গাছ, মানে আমরা যেদিনকে পিকনিক খাইতে আমরা গাছে গেছিলাম, তো সে বলে সে তখন বলে সে আমরা গাছে ছিল, সে আমরা গাছে যে আমার বন্ধু উঠছিল, আমরা গাছে নাকি সে ছিল, তার উপরে পাড়া দেয় নাকি আমার বন্ধু গাছে ওঠে। তো সে কুরুজ বলতেছে যে তুই যে আমরা গাছে ছিলি তারা কি দেখছিল, কারণ তুই তো অদৃশ্য, তোর তো কেউ দেখতে পারে না, আর তুই তো ওদেরকে দেখছিল, তুই ওদেরকে দেখে কেন যাস নাই? ও তখন বলতেছে আমার জায়গা সারে আমি চলে যাবো কিশোরলা। তখন করে বলতেছে ওটা কি তোর জায়গা, তোর বাপের জায়গা, মানে এরকম করে বলতেছে আর কি রাগের হিসাবে। তখন করবে, তখন বলতেছে ওটা ছেড়ে দিতে হবে। তখন ও জোড়া ধরে বলতেছে না আমি ওকে যাবো না, ওকে ছেড়ে যাবো না, তুই আমার কি করবি, মানে আবার উৎপাত শুরু দিচ্ছে আর কি। তখন পরিবেশটা মনে করেন যে কাঁচা হলুদ, মনে করেন যে শুকনো মরিচ এগুলি পোড়া মোড়া কি দেখে মনতে পড়লো, পড়ার পর দেখে অনেক চিৎকার দিতেছে, চিৎকার বলতেছে আচ্ছা আমি যাবো, তো আমার কিছু শর্ত আছে। বললো কি? আমাকে দিতে হবে যে এক জোড়া মোরগ। তখন গুরুজ বলতেছে মোরগ কিরকম মোরগ, মানে কতগুলো আছে মোরগ বলতে বোঝায় ছেলে, মানে 2টা জোড়া সন্তান চাই আর কি। বলতে জোড়া সন্তান নাকি? বলতেছে না আমার 2টা মোরগ দিলেই হবে। বলতেছে যে আর 2টা মোরগ দিবা, আর 2টা পেরাক, আর মনে করো যে বাতাসা, 1 কেজি বাতাসা, সব কিন্তু একদম দিয়ে কিনতে হবে। তো বাতাসা অনেকে চিনতে পারে, মানে ওই মিলাদ পড়ালে আর দেয় আর কি সেটা। তো আর 2টা আগরবাতি, এগুলা সে আমরা গাছ থেকে মানে 10-20 হাত ফাঁকে রাখতে বলছে, আমার মনে হয় 20 হাত ফাঁকে রাখতে বলছিল, তো আমার খেয়াল নাই। তো সেইখানে যা কথা সেই কাজ সেখানে রাখার পর তখন আমাদেরকে কুরবাজ বললো যে তোমরা কেউ সন্ধ্যার সময় কিংবা রাতে ওই আমরা গাছের ওইখানতে যাইও না, আর তোমরা অনেক রাতে মাছ মারতে যাও না, কারণ এরা হয়তো এখন তাড়িয়ে দিয়েছি, কিন্তু ওর তার আনার কারণে কিন্তু রাগ আছে, একলা পাইলে কিন্তু ক্ষতি করতে পারে। তো আমরা 4 বন্ধু আর ওইখানে যাই না, বেশি রাতে কোনো জায়গায় যায় না, মাছ মারতেও যায় না। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই ভালো লাগলে শেয়ার করবেন, আশা করি এই ঘটনা সবার ভালো লাগবে, কারণ এরকম ঘটনা গ্রামের ঘটনা সুন্দর আর কি। আমার কাছে মনে হয় যে এরকম ঘটনা আর কারোর সাথে ঘটে না, আর আমি দোয়া করি আল্লাহর কাছে এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, কারণ যার সাথে ঘটে সেই তো বোঝে যে এটা কি, মানে কিরকম যে অদ্ভুত একটা ভয় আতঙ্ক, তার বাদে অনেক কিছু, মানে প্রতিটা পাও ফালাতে হলে পারে ভয় লাগে যে কখন মানে কি হয়। রাসেল ভাই ছিল আমার ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা এখনও আছেন আমাদের সাথে, আর যদি থাকেন তাহলে আমরাও থাকবো এবং আমরাও আপনাদের ঘটনা শোনাবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যে মারুফ আমাদের ঘটনা পাঠিয়েছেন অবশ্যই একটা অডিও ক্লিপ, এটি সেই অডিও ক্লিপটিতে আমরা চলে যাচ্ছি। আমাদের ঘড়িতে সময় রাত 1:13। আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা দেরি না করে ঘটনায় চলে যাই। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.
www.radio.com with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি সৌদি আরব থেকে বলতেছি, আমি সৌদির প্রবাসী। তো আজকে আমি boot.com-এ একটা ঘটনা পাঠাতে যাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্ট হয়, অবশ্যই রাসেল ভাই আপনি আমাকে মেসেজ করে পাঠাবেন এবং আমাকে কনফার্ম করবেন এবং ঘটনাটি অবশ্যই boot.com-এ শেয়ার করবেন। তো আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি হচ্ছে বাংলাদেশ টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা। সো সেখানকার ঘটনা বলবো। আমি যদিও এলাকার নামটা আমি উল্লেখ করতে অনিচ্ছুক, আমি এলাকার নামটি উল্লেখ করতে চাই না। সো এটি হচ্ছে একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। সেই পুকুরের নাম হচ্ছে আপনার বড় পুকুর। এই পুকুরকে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা ইতিমধ্যে প্রচলিত আছে। তো আমি সেখান থেকে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা আপনার বলতে পারেন 2024 এর দিকে এই ঘটনাটি। সো সময়টা ছিল আপনার জানুয়ারি মাস। তো টাইমটা ছিল আপনার অ্যাকচুয়ালি দুপুর 2টা। সো বারটা ছিল আপনার শনিবার। সো আমার এক মানে পাড়াপড়শি মানে ছোট ভাই, ওই আর কি, ওই শারীরিকভাবে প্রতিবন্ধী, এমনি কথাবার্তা সবকিছু বলতে পারে, এমনি শারীরিকভাবে হালকা একটু প্রতিবন্ধী। সো ওই আপনার পুকুরে দুপুর 2টার সময় গোসল করতে নামছে। তো গোসল করতে নামছে, এলাকার সবাই আপনার পুকুরে গোসল করে। তো তার আগে ঘটনাটি শুরু করার আগে রাসেল ভাই আমি একটু মিস্টেক করে ফেলেছি। সো সেটা আমি পুকুরের একটি বর্ণনাটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করি। পুকুরের চারকোনা বিশিষ্ট পুকুর। পুকুরটা হচ্ছে আসলে বড় পুকুর নামে পরিচিত, এটা আসলে বড় পুকুরই। সো সাইডের যে আপনার ডান সাইড, সেই কোনায় আপনার একটা শিমুল গাছ রয়েছে এবং কি তার বাম মানে আপনার উত্তর সাইডে আপনার কোনায় একটা শিমুল গাছ রয়েছে। মানে দুই কোনায় দুটা শিমুল গাছ বিশিষ্ট এখনো আছে। সো যে আপনার দক্ষিণ সাইডে যে শিমুল গাছটা, এই শিমুল গাছটার বয়স আনুমানিক আপনার 95 ইয়ার্স থেকে হবে। তো 99.5 তখনকার সময়ের আপনার শিমুল গাছটা। তো এখনো ওই শিমুল গাছটা জীবিত আছে, কিন্তু ওটা মানে অনেকটুকু একটু ডালপালা ভেঙে গেছে, এখনো জীবিত আছে। ওই শিমুল গাছকে কেন্দ্র করে পুকুরের সকল ধরনের ঘটনা হয়ে থাকে। তো তখন ওই মানে সবাই মিলে আর কি পুকুরে গোসল করতে নামছে। তো ছেলেটাও নামছে। তো ওর সাথে যারা যারা ছিল, আর আশেপাশে কাকাতো ভাই যারা ছিল 4-5 জন, তো 4 জন গোসল করে অলরেডি উঠে পড়ছে। তো ও বলতেছে যে আমি উঠবো, আমার একটু সময় লাগবে, আমি 5-10 মিনিট পরে উঠতেছি। তো ওই গোসল করতেছে, তো ডুব দিতেছে আবার উঠতেছে, ডুব দিতেছে উঠতেছে, এরকম। সো সবাই তো মনে করছে হয়তো বা গোসল করে উঠে চলে গেছে। কিন্তু এটা 1-2 ঘন্টা হওয়ার পরে আর আম্মু খোঁজ করছে, ওই ছেলেটার আম্মু ওই ছেলেকে খোঁজ করছে যে ওই কোথায় আছে। তো আশেপাশে যারা ওর সাথে পুকুরে নাম ছিল তাদের বাড়িতে বলছে যে ছেলেটার নাম হচ্ছে আবার আলামিন। তো বলছে যে আলামিন কি পুকুর থেকে উঠছে নাকি পুকুরে আছে? তো সবাই বলছে যে না, আলামিন তো গোসল করে আমাদের সাথে চলে আসছে। সো আমরা তো এটাই জানি, কিন্তু আলামিন উঠছে কিনা আমরা ওরকম তো ওইভাবে খেয়াল করি নাই। তো এটা আবার বলছে যে আলামিন তো গোসল করে চলে আসছে। ওরা মনে করছে যে আবার আলামিন ওদের সাথে গোসল করে চলে আসছে, এটা ওদের ধারণা। সো আলামিন তো গোসল করে চলে আসে নাই। তো এটা মানে খোঁজাখুঁজি পর পুকুরে গেছে। পুকুরে যাওয়ার পরে দেখতে পারে যে না, কোনো কিছু একটু দেখা যায় না। পরে এটা আবার 3-4-5 ঘন্টা খুব বাড়িতে তো কান্নাকাটি যে ছেলেটা গেল খুব, মানে পুকুরে গোসল করতে গেছে, সবাই বলে যে বাড়িতে চলে আসতো। বাড়িতে যদি চলে আসতো তাহলে তো আমরা দেখতাম বা জানতাম, তাই না? তো সবাই বলছে বাড়িতে চলে আসে, কিন্তু ওই ছেলেটা তখনও বাড়িতে কিন্তু জানে। তো আবার 4-5 ঘন্টার পরে যা দেখে যে না, কোনো কিছু দেখে না। তো লাস্টের সেগমেন্টে যখন গেছে, যাওয়ার পরে তখন দেখে যে পুকুরে জানি কি একটা ভাসতেছে, একটা জিনিস ভাসতেছে ভাসমান অবস্থায়। তো একজনে দেখার পরে বলতেছে ওই যে যেন কি ভাসতেছে। পরে এলাকার লোক সবাই মানে এক জায়গায় সমবেত হয়েছে। তো
তো দেখতেছে কি যেন ভাসতেছে। পরে একজনের বয়স নামছে, সামনে নামে যখন ওটা দিছে, দেখে যে মানে লাশের মতন দেখা যায় মানুষ। পরে ওইটা সাথে সাথে 3-4 জনের নাইমে পুকুরে নেমে ওটা উপরে উঠে যায়, উঠে দেখে আলামি। পরে ও তো আগে তো মারা গেছে, নিলে রাজু তো আগে মারা গেছে। মারা যাওয়ার পর বাড়িতে নিয়ে আসা পরে আর কি সবাই কান্নাকাটি নিয়ে ব্যস্ত। তো মানে ঘটনাটা এমন ভাবে ঘটা হয়েছে, আবার ঘাটটাও ছিল আপনার বাঁকা। তো ওখানে যে একটা আপনার বলে থাকে জিনবুট যাই বললাম, ওটা এখানে থাকে। তো ওরা ধারণা, আমাদের সকলের ধারণা যে ওটা পানিতে ডুবিয়ে তাকে পানি খেয়ে তারপর ওটা মেরে ফেলেছে। তো এই ছিল একটা ঘটনা। আমি ছোট ছোট করে আর কি ঘটনাগুলো বলতেছি। আরেকটি ঘটনা আমি বলি। আমার পার্শ্ববর্তী এলাকায় আর কি আমার এক ভাই, সম্পর্কে এক ভাই লাগে। তো উনি কলেজে লেখাপড়া করতেন, আমার বড় ভাইয়ের সাথে একই ক্লাসমেট ছিলেন, পড়াশোনা করতেন। তো ওনারা ওই পুকুরে আর কি, ওই বড় পুকুরে ওনারা গোসল করতে যাইতেন। মানে দুপুর টাইম হলে কলেজ থেকে এসে ওখানে গোসল করতে যাইতেন, সবাই মিলা 4-5 জন 6 জন মিলে গোসল করতে যাইতেন। সো আর যে কাকাতো ভাই যারা আছে 4-5 জন মিলে পুকুরে গোসল করতে যাইতেন। আর ওই পুকুরে সবাই গোসল করতো, ছেলে মেয়ে উভয়, মানে সবাই পুকুরে গোসল করতো। তো তারা ওই গোসল করতে গিয়েছে। তো গোসল করার পরে ওরা বলতেছে আমরা আজকে ঝাঁপ দিব পুকুরে, কেরা দূর দিয়ে কেরা কত দূরে ঝাঁপ দিতে পারে। মানে এলাকায় কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনার 1 জন 2 জন 3 জন 4 জন যদি থাকে, অবশ্যই কিন্তু পুকুরে গেলে কিন্তু একটু ঝাপাঝাপি বা আনন্দ ফুর্তি কিন্তু পুকুরে নেমে অবশ্যই সুইমিং করে বা এরকম কিছু করে কিন্তু সবাই। তো ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঝাঁপ দিব। পরে ওরা বলছে যে আচ্ছা ছেলেটার নাম আবার রিপন। পরে যে রিপন, তাহলে তুমি প্রথম ঝাঁপ দাও। তো রিপন ভাই উনি প্রথম মানে ঝাঁপ দিছে। মানে ঝাঁপ দেওয়ার পরে তো উনি যে উঠে আসবে, ওনার পা যেন কি টাইনে যাচ্ছে, উনি গেলে নিচের দিকে যেতেছে, তার মানে টাইনে নিয়ে যেতেছে। আরো যে আশেপাশে যারা গোসল করতেছে তারা ওই মানে ঘটনাটা লক্ষ্য করার সাথে সাথে ওনারে টান দিয়ে ধরছে। টান দিয়ে ধরার পরে সাথে সাথে এলাকার লোক যা ছিল আশেপাশে যারা পুকুরে গোসল করতেছে বা যাইতেছে, তারা সাথে সাথে ওনাকে টান দিয়ে উপরের দিকে আনার চেষ্টা করছে। তো উপরের দিকে এক পর্যায়ে আনতে সক্ষম হয়েছে। আনার পরে উনি তো মানে অজ্ঞান অবস্থায়, পরে ওনাকে সাথে সাথে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে সবাই জানাজানি হয়ে গেছে যে এরকম ঘটনা ঘটছে। সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সাথে সাথে কবিরাজ ফোন করা হয়েছে। তো তারা বিষয়টা দেখে বলছে যে ওনার এক পাও অচল হয়ে গেছে। ওনাকে যে যিনি ধরেছিল বা যে ধরেছিল ওনাকে এক পাও অচল করে দিয়েছে। পরে ওইখান থেকে উনি এখনো প্রতিবন্ধী। উনি ঠিকভাবে মানে উনি স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু এখান থেকে প্রতিবন্ধী হয়েছে, এক পা অচল। উনি মানে হয়তো বা ওই লাঠি ভর করে হাঁটতে হয়, এখনো পর্যন্ত উনি প্রতিবন্ধী। ওনার শরীর হাত পা এখনো পর্যন্ত কাঁপে। ওনার এক সাইড প্যারালাইজ হয়ে গেছে, উনি একবারে এক সাইড অবশ হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার ঘটনা। আরো ওই এলাকার পুকুরকে কেন্দ্র করে আরো বিভিন্ন ধরনের ঘটনা আছে। এই মুহূর্তে ঘটনাগুলো রাসেল ভাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না, হয়তো বা 8 মিনিট হয়েছে ঘটনাটি। অবশ্যই প্লিজ রাসেল ভাই ঘটনাটি শেয়ার করবেন। যদি এই ঘটনাটি শেয়ার করেন, যদি সিলেক্টেড হয়, আমি আপনাদের সাথে ওই পুকুরের একটা ভয়ঙ্কর মানে অনেক আগেকার ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ভয়ঙ্কর ঘটনা। ওই পুকুরকে কেন্দ্র করে আপনার বিভিন্ন ধরনের ঘটনা আছে। এবং ওই পুকুরের এক সময় ওটা পুকুর ছিল না, এক সময় ওটা কামার বাড়ি ছিল এবং ওইখানে চিটাঘাট ছিল। ওই চিটাঘাটকে কেন্দ্র করে পুকুরের সাইডে চিটাঘাট ছিল, ওই চিটাঘাটকে কেন্দ্র করে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ঘটনাটি আপনারা যদি সিলেক্ট করেন বা আপনারা যদি আপনাদের সিলেক্ট করে আপনাদের স্টুডিওতে ঘটনাটি লাইভ শোনান, তাহলে আমি বললাম রাসেল ভাই আপনাকে 2টা আমি শ্মশানের ঘটনা আপনাকে বলবো। আর যেগুলো আপনার ঘটনা শুনে আপনার নিজের গাটা শিউর হয়ে উঠবে। সো ঘটনাটা প্লিজ অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে 2টা শ্মশানের ঘটনা আমি আরজে মারুফ শেয়ার করবো এবং আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আরজে মারুফ। সো ওইখানে আপনি আমাকে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং voot.com এর সাথেই থাকবেন। আর এবং আমার ফেসবুক আইডিটা আপনাদের voot.com অবশ্যই শেয়ার করবেন। ঘটনাটি প্লিজ শেয়ার করবেন এবং আমার আইডিটাও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।
লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ঘড়িতে সময় রাত 1:25। আমি রাস্তার আছি সাথে, এবং এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু ঘটনা আপনার শুনলাম এবং শেষ ঘটনায় চলে এসেছি আমরা। মানে প্রতিদিনই এরকম মুহূর্তে আমার মনে হয় বিদায় নিতে হবে। জানি না আপনারা বিরক্ত হয়েছেন নাকি ভালো লেগেছে। আরজিএফ মারুফের ঘটনা শুনছিলাম, এখন শুনবো ফয়সালের একটি অডিও ক্লিপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা চারটা কিন্তু আপনাদেরকে পরপর চারটা কিন্তু আমরা ক্লিপ শুনিয়েছিলাম, সরি ক্লিপ বলছি, পরপর চারটা কিন্তু আমরা ইমেল শুনেছিলাম, এখন একটু অডিও ক্লিপ শোনাচ্ছি। আজকে এটাই লাস্ট, সো আমাদের সাথে থাকবেন প্লিজ, ছেড়ে যাবেন না। চলুন শুনে আসি। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং ভালো দলেই আছেন। আমি মোহাম্মদ ফয়সাল বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার উদয়নগর ভূতপুকুর গ্রাম থেকে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা, অনেক দিন থেকেই আছি ভূত.com-এর সাথে। আমাদের এলাকায় আসলে ভূত.com তেমন প্রসার নাই, তবে আমরা যে কয়জন আছি, আমার ফ্রেন্ড সহ আরো কয়েকজন, তারা সবাই আন্তরিকতার সঙ্গেই আছি। সেই আন্তরিকতা থেকে আজকে আসলে ঘটনাটা বলছি। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম ঘটনাটা পাঠাবো, কিন্তু সাহস বা যাই হোক কোনো কারণে হয়ে ওঠেনি। তো যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই, তা হলো ভূত.com এটি আমার প্রথম ঘটনা। তো আমার রেকর্ড করতে এবং কথা বলায় কিছু সমস্যা হতে পারে, তো সেটা রাসেল ভাইকে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। মূলত ঘটনাটা ঘটেছিল আমার এক অতি কাছের ফ্রেন্ডের সাথে। সঙ্গত কারণে আমি তার নাম এবং তার গ্রামের নাম উল্লেখ করতে পারছি না। সেই জায়গায় তার নাম এবং গ্রামের নাম ছদ্মনাম ব্যবহার করছি। তার নামটা ছিল রাসেল ভাই, তার ছদ্মনামটা আসলে মাহবুব আলম রাকিব, এবং তার গ্রামের ছদ্মনামটা ছিল পীরগাছি। ঘটনাটা তার সাথেই ঘটেছে। ঘটনাটা বেশ কয়েক বছর আগের, 2015 সালের সময়কার। তো রাসেল ভাই, প্রথমে তাদের বাড়ির বর্ণনাটা দিয়ে দিই। তাদের বাড়িটি ছিল রাসেল ভাই হচ্ছে যে আপনার চারিদিকে বিল, মধ্যখানে হচ্ছে তাদের বাসা। ধরেন যে চারিদিকে ক্ষেত, ধানের ক্ষেত এরকম, এবং মধ্যখানে তাদের বাসাটা ছিল রাসেল ভাই। তো তাদের বাসা থেকে আরেক বাসার দূরত্ব যেটা, সেটা হচ্ছে যে আপনার 100 বা 150 মিটার এরকম দূরত্বে আরেকটি বাসা পড়তো। তো যাই হোক, রাসেল ভাই, তাদের গ্রামে একটা মসজিদ ছিল, সেইখানে জুম্মা মসজিদ, আসলে জুম্মার নামাজ সহ সব নামাজই পড়ানো হতো, একটাই মসজিদ ছিল। তো যাই হোক, আমার ফ্রেন্ডের পরিবার হচ্ছে যে
পরেজগার ফ্যামিলি, আসলে ইসলামিক পরিবার, তো তাদের নামাজের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস ছিল। আমার ফ্রেন্ডও সেই মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়তো। তবে আরেকটা বিষয় এখানে, সেই সময় মোবাইল এবং এখনকার মতো সেরকম মোবাইল এবং ঘড়ির প্রসার কিন্তু ছিল না রাসেল ভাই, আপনারা জানেন। তাদেরকে আইডিয়ার উপর ভিত্তি করে নামাজে যেতে হতো। ধরেন এখন নামাজে যেতে হবে, তারা ঘড়ি না দেখে আসলে বুঝতে পারতো যে এখন নামাজে যেতে হবে। তো এভাবেই চলছিল আর কি। তো আমার বন্ধু, ঘটনাটা ঘটেছে আসলে ফজরের নামাজের সময়। আমার বন্ধু ঘুমিয়ে আছে, তার কাছে কোনো ফোন কিংবা ঘড়ি ছিল না। তো তার ঘুম কিন্তু আসলে রাসেল ভাই প্রতিদিন একই সময়ে, মাঝরাতে একই সময়ে, মানে আপনার যখন ফজরের নামাজের টাইম আসতো আসলে তখন কিন্তু ঘুম ভেঙে যেত ওর। কি হয়েছে, যেদিন ঘটনাটা ঘটে আর কি, সেদিন তার ঘুম ভেঙে গেছে। সে ভাবছে হয়তো এখনই হয়তো নামাজের টাইম হয়ে গেছে, তাই ঘুম ভেঙে গেল। তো সে কি করেছে, অজু করার পরে সে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে। বলে রাখা ভালো, তার বাবা সেদিন বাসায় ছিল না, ব্যবসায়িক কাজে আসলে বাইরে গিয়েছিল। তো রাসেল ভাই, আমার ফ্রেন্ড, নামাজের জন্য বেরিয়েছে। এমন সময় সে একটা কথা বলে রাখা ভালো, যে সে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। তো সে মসজিদে যাওয়ার পথে আসলে একটা অশ্বত্থ গাছ পড়ে। তো সেই গাছের পাশ দিয়ে আসলে যেতে হয় মসজিদে নামাজের জন্য। তো সে যাওয়ার সময় তেমন কিছু খেয়াল না করেই মসজিদে পৌঁছায় এবং মসজিদে গিয়ে দেখে যে মসজিদে মানে তালা বন্ধ করা আছে। সে মসজিদের আসলে রাসেল ভাই কি, যে মসজিদে কিন্তু একটা ঘড়ি থাকেই ধরেন এরকম। তো সে জানলা দিয়ে ঘড়ির দিকে তাকায়, দেখে যে এখন তো 2:30 বাজছে। তখন সে বুঝতে পারে আসলে ফজরের নামাজের সময় হয়নি, সে ভুল করে উঠে নামাজের জন্য চলে আসছে। তো এমন অবস্থায় সে বাড়ি আসার জন্য ব্যাক করলো। তো তার টর্চটা কিন্তু ভাই জ্বলছিল। সে বাড়ি আসছে, এমন সময় সে দেখলো আস্তে আস্তেই সেই অশ্বত্থ গাছটা কিন্তু আবার তার পথে পড়ে। তো সেখানে আসতেই সে তার কানের কাছে একটা ফিসফিসানি একটা আওয়াজ সে শুনতে পেল, কেউ তাকে তার নাম ধরে ডাকছে। তো সে ভাবলো তার মনের ভুল বা অন্য কিছু, যাই হোক, সে হাঁটতে লাগলো। তো সে যখন সেই অশ্বত্থ গাছের নিচে গেল, তখন সে কিন্তু কোনো প্যারানর্মাল কিছু খেয়াল করেনি। তো সে হাঁটছে, এমন সময় তার টর্চটা গিয়ে পড়লো একজোড়া নূপুর পরিহিত পায়ের দিকে। তো সে ভাবলো, আরে এত রাতে কে এখানে নূপুর পরে হাঁটছে। সে কৌতূহলবশত লাইটটা উঁচু করতেই যা দেখলো তাতে তার আর ঠিক থাকার কথা ছিল না। তবুও যাই হোক, সে সুস্থভাবে বাড়ি ফিরেছিল। তো সে দেখলো যে শুধু ওই নূপুর পরিহিত পা জোড়াই সেই গাছের তলে বা গাছের নিচে আর কি, মানে হাঁটছে আর কি, পায়চারি করছে এরকম। তো সেটা দেখার পরে সে অত্যন্ত ভয় পায় এবং কোনো কিছু না ভেবে টর্চটা ফেলে দিয়ে সে সেখান থেকে দৌড়ায়। তো দৌড়াতে গিয়ে রাসেল ভাই, সে পিছন থেকে অনেক আওয়াজ এবং হাসির শব্দ শুনতে পায়। সে আর পিছনে তাকায় না, সে দৌড়াতে তার বাড়ির কাছে আসলে পৌঁছায় এবং বাড়িতে গিয়ে একবার মা বলেই সেই দরজার পাশে আর কি অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরবর্তীতে তার ঘুম ভাঙলে সে নিজেকে তার ঘরে বিছানা আবিষ্কার করে এবং তার পাশে তার মা, তার বাবা, পরের দিন তার বাবা খবর পেয়ে চলে আসছিল আর কি, তার বোন, সবাই তার পাশে বসে আছে এবং তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছিল, তুই ওরকম করে আসলি নামাজ শেষ করে, না এত রাতে বের হয়েছিলি কেন, নামাজ তো দেরি ছিল, তো কি হয়েছিল বল। তো
তো সে আমার ফ্রেন্ডটা তখন সব ঘটনা আসলে তার মা এবং বাবাকে খুলে বলে। তার মা বাবা তখন বলে যে ওখানে তো দিনের বেলায় তেমন মানে আসা যাওয়া মানুষ কম করে, আসলে ওখান থেকে কম যায়। বলে রাখা ভালো, তাদের আরেকটি মসজিদে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য রাস্তা ছিল, শর্টকাট রাস্তার জন্য আমার ফ্রেন্ডটা ওই অশ্বত্থ গাছের ওইখান দিয়ে গিয়েছিল। তো যাই হোক, তো তার মা বলে যে সকাল বেলা বা এরকম সময় তো মানুষজন ওখানে কম যায়, তো তুই এত রাত্রে গিয়েছিলি, তাই সব হয়েছে আর কি। তো সমস্যা নাই, তোকে পানি পড়া দিচ্ছি, এটা খেয়ে নে, আর এসব দোয়াগুলা পড়বি, দিয়ে ঘুমাবি রাত্রে। তো রাসেল ভাই, তার মা তাকে পানি পড়া দেয় এবং বলে এই দোয়াগুলো শিখিয়ে দেয়, যেমন আয়াতুল কুরসি, এরকম 3 কুল, যাই হোক এইসব দোয়া তাকে শিখাই দেয়। তো এটা পরে রাসেল ভাই সে 3-4 দিন তার সাথে কোনো কিছু হয় নাই। তারপরে যা হয় যে সেটা ছিল এরকম যে সে হঠাৎ করেই তার আসলে চেঞ্জ হতে থাকে। সে যেমন ধরেন যে একা একাই চুল ছিঁড়ছে, বা একা একাই লাথি মারছে দেওয়ালে, বা একা একা কার সাথে কথা বলছে, এরকম ধরনের কিছু। তো তার মা তখন এসে দেখে যে ছেলে এরকম করছে, তো কি হয়েছে, খবরটা তার বাবাকে জানানো হয়। তার বাবা বলে যে ঠিক আছে, ও এরকম করছে, তো একটা কবিরাজের কাছে যাওয়া দরকার। তখনকার সময়ে রাসেল ভাই আসলে হুজুর বা আলেমের ইয়াটা আসলে কবিরাজ বলা হতো তাদেরকে। তো তার মা বাবা পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায় এবং তাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার ফ্রেন্ডকে দেখানো হয় এবং তিনি বলেন যে আপনাদের নাম এবং আপনার ছেলের নাম বলেন, আমি আমলে বসবো, আমলে বসে আমি আপনাকে জানাবো। তো রাসেল ভাই সব নাম টাম নেওয়ার পরে উনি আসলে আমল করেন এবং তারপরে বলেন যে আপনার ছেলে কি রাত্রে ওই অশ্বত্থ গাছের নিচে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে রাসেল ভাই এখানে কি হয় যে ওই কবিরাজকে কিন্তু বলা হয়নি যে ওই আসলে কবিরাজ মানে ওই অশ্বত্থ গাছের নিচে ওই এরকম করে যাওয়ার পরে এরকম আসলে করছে। শুধু বলা হয়েছিল যে ওই এরকম করছে, তো কোনো প্যারানর্মাল কিছু হয়েছে কিনা তো দেখেন। তো রাসেল ভাই কি হয়, কবিরাজ বলে যে ওখানে গিয়েছিল, তারপরে ওর মা মানে আমার ফ্রেন্ডের মা আসলে বলে যে হ্যাঁ রাত্রেবেলা এরকম গিয়েছিল, তো এভাবে আসছে, তো 3-4 দিন তো কিছু হয় নাই, তো আজ থেকে এরকম করছে আর কি। তখন কবিরাজ বলে আসলে ওই অশ্বত্থ গাছের নিচে একটা জিন থাকে, কারিন জিন, আসলে ওটা একটা মেয়ের কারিন জিন। তো সেই জিন ওর উপর আসছে আর কি, ভর করছে যাকে বলা হয়। তো তার মা বলে যে এটা থেকে বাঁচার উপায় আসলে কি। কবিরাজ তখন বলে যে এটা থেকে বাঁচতে হলে আমাকে আসর বসাতে হবে এবং আমি পরের দিন সন্ধ্যার পরে আমি তোমাদের বাসায় আসবো এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র এবং আমার সহকারীদের নিয়ে এসে আমি আসর বসায়া তোমার ছেলেকে দেখবো আর কি। তো তার মা বলে ঠিক আছে, আমরা যা করতে হবে বলেন, আমরা করব। তো এরকম, তো যাই হোক, হুজুর বা কবিরাজ সেদিন এরকম করে বলে চলে গেল। পরের দিন সন্ধ্যার পর কবিরাজ আবার আসলো তাদের 2 সহকারীকে নিয়ে এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র যেমন মোমবাতি, লেবু, এরকম ধরনের কিছু একটা, আগরবাতি, এগুলো। তারপরে কবিরাজ তার আসর বসালো এবং একটি বৃত্ত এঁকে আমার ফ্রেন্ডকে সেখানে বসালো। তো বসানোর পরে কি হলো রাসেল ভাই, কবিরাজ কিন্তু কয়েক মিনিট আসলে চোখ বন্ধ করে কি একটা পড়ছে এবং তসবি যেটা আছে তসবি গণনা করছে আর কি। তো কয়েক মিনিট পরে তিনি বললেন যে তিনি আসলে ওই আমার ফ্রেন্ডের ওপরে ওই কারিন জিনকে ভর করালেন এবং জিজ্ঞেস করলেন আর কি যে কেন তুই এই ছেলের উপর ভর করেছিস বা কি হয়েছে তোর। তো রাসেল ভাই আমি এর কারণটা আমি পরবর্তীতে বলছি আর কি। তো জিনটা আসলে কবিরাজ তাকে অনেক কথা বলার পরে বলে যে তুই এর শরীর ছেড়ে দে, তুই চলে যা এখান থেকে। তো কারিন জিন কোনোভাবে রাজি হচ্ছে না আসলে। তো
কবিরাজের যে জিনগুলো ছিল ওগুলা দিয়া তখন কবিরাজ তার যে মানে শক্তি ওটা ইয়া করে আসলে তাকে রাজি করায়। এবং তার কিছু চাহিদা ছিল রাসেল ভাই, যেমন একটা খাসি, এক দরে কিনা 5 কেজি মিষ্টি, 1 হাঁড়ি দুধ এবং আরও কিছু ছিল। যাই হোক, এই জিনিসগুলা আমার ফ্রেন্ডকেই সেই অশ্বত্থ গাছের নিচে গিয়ে দিয়ে আসতে হবে। এবং কোনো কিছু যদি তাকে পিছন থেকে ডাকে ফিরে আসার সময়, তো তাকে পিছনে ঘুরতে বারণ করা হয়েছিল, কারণ সেখানে সেই কারিন জিন ছাড়া আরো অনেক জিন থাকে যারা তার ক্ষতি করতে পারে যদি পিছনে এসে ঘুরে। তো এই বলে সে বলে যে তাহলে আমি চলে যাবো এরকম করলে। কবিরাজ বলে তুই তো চলে যাবি, তো আমি কিভাবে বিশ্বাস করবো যে তুই চলে গেছিস? তখন সেই জিন, কারিন জিন, আমার বন্ধু শরীরে থাকা কারিন জিন বলে যে তোর মানে আমার বন্ধু যখন সেখানে ওই যেসব উপকরণগুলো সে চেয়েছে ওগুলা যখন দিয়ে আসবে, তখন তোদের ঘরের সামনে বা মেন দরজা, যেটা ভাই মেন দরজায় একটা সিঁদুর ভরা থালা রাখবি, সেই থালাটা আমি উল্টে দিব এবং তখনই বুঝতে পারবি যে আমি চলে গেছি। তো এরকম বলে। তো কবিরাজ বলে ঠিক আছে, আমরা এটা করব, তো তুই ইয়া কর। তো রাসেল ভাই তারপরের দিন আবার সন্ধ্যাবেলায় কবিরাজ আসে এবং আমার ফ্রেন্ডকে দেখে সম্পূর্ণ সুস্থ এবং তাকে যেসব জিনিস সে চেয়েছে তাকে সম্পূর্ণ সব শিক্ষা দিয়ে কবিরাজ বলে যে এখানে যাও, এরকম করো। তো তোমাকে যদি পিছন থেকে কেউ ডাকে এসব করার পরে তুমি কিন্তু পিছনে ঘুরবা না, তুমি সোজা বাসায় চলে আসবে এবং ভয় পাবা না, আমরা আছি। তো কবিরাজ সেই ঘরে আসন পেতে বসেছিলেন এবং তাকে পাঠানো হয় ওখান থেকে। তিনি তার শক্তি দিয়ে আসলে সব বুঝতে পারেন পরবর্তীতে। তো যাই হোক, রাসেল ভাই সে কাজটি সম্পূর্ণ করে আমার ফ্রেন্ডটি। এবং রাসেল ভাই যেটা জানা যায় যে কবিরাজ দেখে সেই দরজার সামনে আসলে যে সিঁদুরের থালাটা রাখা হয়েছিল সেটা আসলে উল্টে গেছে। তখন কবিরাজ বুঝতে পারে আসলে জিনটি চলে গেছে তার উপর থেকে এবং সে এখন সুস্থ। তো আমার ফ্রেন্ড বাসায় আসার পরে বলল যে হ্যাঁ মা, আমি এরকম করেছি, তো আমাকে পিছন থেকে অনেকে ডাকছিল, এরকম বলছিল, তো আমি করিনি, আমি ভয় পেয়েছি, তবে আমি চলে আসছি। তো তার মা বলে ঠিক আছে, সমস্যা নাই। কবিরাজ তখন পরবর্তীতে জানাই, আমি বলেছি আগে যে ভাই কারণটা আমি পরে বলবো। তো কারণটা হচ্ছে যে ভাই পাকিস্তান আমলের সময় একটি মেয়েকে পাকিস্তানি যারা ছিল তারা ধরে এনেছিল এবং তাকে দিয়ে নৃত্য করাতো। আসলে ওই অশ্বত্থ গাছের নিচে তাদের ক্যাম্প ছিল, সেখানে আসলে নৃত্য করাতো এবং সেই মেয়ে তাদের সন্তুষ্ট করার জন্য সেখানে নাচতো আর কি। তো একদিন কি হয়, তাদের একজন বড় অফিসার বা কর্মকর্তা তাকে বিয়ের প্রস্তাব দেয়। তো মেয়েটি কি করে, মেয়েটি আসলে এখানে নারাজ, মানে মত প্রকাশ করতে পারছিল না। তা পাকিস্তানিরা তাকে অনেকভাবে শাসায় যে মেরে ফেলে দেবো বা এরকম তোর পরিবার ধ্বংস করে দেবো। তখন মেয়েটা কি করে, ওই অশ্বত্থ গাছের সাথে সে ফাঁস দিয়ে ঝুলে যায়। এবং তার আগে যে কাজটি হয় রাসেল ভাই, সে তার কিছু রিচুয়াল বা কিছু মানে তান্ত্রিক বা কিছু কবিরাজের কাছ থেকে জেনে নেয় যে এসব করার পরে তার কারেন জিনকে দিয়ে কিভাবে প্রতিশোধ নেওয়ানো যায়। আসলে তখন জানা যায় রাসেল ভাই যে সে যে রিচুয়ালগুলো করেছিল তান্ত্রিকদের কাছ থেকে বা কবিরাজদের কাছ থেকে জানার পরে, তো সেই কারণেই আসলে জিনটা কিন্তু ওখানে ঘোরাফেরা করে। এবং পরবর্তীতে জানা গেছে যে যেই পাকিস্তানি মানে সেনারা আসলে তাকে এরকম করেছিল, সেই জিন নাকি তাদের মেরে ফেলেছে। আসলে জিন মেরে ফেলেছে কিনা এটা এখনো নিশ্চিত নয়, তবে তাদের মৃত্যু কিন্তু সবটাই অস্বাভাবিক ছিল। যেমন ধরেন কারো লাশ পাওয়া গেছে পাশের পুকুরে গাঁথানো অবস্থায়, কারো গাছের ওপরে মৃত অবস্থায় ঝুলানো, এরকম ধরনের। তো রাসেল ভাই তাদের এরকমভাবে মৃত্যু হওয়াতে সবাই ভাবছিল যে হ্যাঁ এই মেয়ের আত্মা এরকম করে মারছে। আসলে ঘটনাটা ছিল তার কারিন জিন এরকম করে সবাইকে আসলে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে মেরেছে। তো সেই জিন আসলে তাকে কেউ সরায়নি
সেইখান থেকে, তাই সেই জিন ওখানে ঘোরাফেরা করতো এবং আমার বন্ধুর উপরে ভর করেছিল। সৌভাগ্যবশত আমার বন্ধুর কোনো সে ক্ষতি করেনি, এটা কেন করেনি সেটা সেই জানে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। তো ভালো লাগলে শোনায়েন শ্রোতাদের, আর ভালো না লাগলে শোনানোর দরকার নাই। না শোনালে আমি আরও উৎসাহিত হব, ভেঙে পড়বো না সামনের ঘটনার জন্য। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। পরবর্তী ঘটনা আমার গ্রামের নাম সম্পর্কে, মানে আমার গ্রামের নাম হচ্ছে ভূতপুকুর। তো এই সম্পর্কেও ঘটনা আছে, আমি পরবর্তীতে ইনশাল্লাহ যদি সিলেক্ট হয় ইনশাল্লাহ পাঠাবো। তো ভালো থাকবেন রাসেল ভাই, ভালো থাকবেন শ্রোতারা। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. হ্যালো ব্যান, ওয়েলকাম। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে জানিয়ে দিই, আমাদের আজকের যে এপিসোডটি আপনারা এতক্ষণ শুনছিলেন, সেই এপিসোডটি শেষ প্রান্তে আমরা, অর্থাৎ শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোড। ঘড়িতে সময় রাত 1:40। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এই ভালোবাসা জানাবার জন্য। আবারও কথা হবে আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।